এক পলক চেয়ে মাথা নাড়ালো। জিহাদ বলল, আজ সকালে পেয়েছে। কেন করলেন এমন? আপনি তো ভাইজানের বন্ধু ছিলেন। কেন এই বিশ্বাসঘাতকতার নোংরা জাল ফেললেন? জাল ফেলিনি, সে নিজে এসেছে এখানে। বোনকে বাঁচাতে আসা তার অপরাধ? তোমার কি ধারণা তোমাকে বাঁচাতে এসেছিল নুয়াশ? তো তাচ্ছিল্য হাসলো জিহাদ। বলল, নুয়াশ তোমাকে বাঁচাতে না, এই ফাইল নিতে এসেছিল। একটা ফাইল বের করে আরহার সামনে রাখলো। ভ্রু কুচকে নিল। আরহা জিজ্ঞাসু কণ্ঠে বলল, এই ফাইল আপনার কাছে কি করে? তুমি যাকে দিয়েছো তার থেকে। নুয়ান ভাই? হ্যাঁ। এই ফাইলের সাথে নুয়াজ ভাইয়ের কি সম্পর্ক? তা জানার আগে তোমাকে জানতে হবে পোড়াবাড়ির আর ইশাকের অতীত। ইসাকের অতীত অজানা আমার। কিছু জানার ইচ্ছে নেই। যা জানো তা অর্ধ সত্য। পুরো সত্য জানার প্রয়োজন আছে তোমার। বানিয়ে বলবেন না তার কি নিশ্চয়তা? পুলিশের চাকরি করি, প্রমাণ ছাড়া কিছু বলি না আমি। কি প্রমাণ? তার আগে পোড়াবাড়ির রহস্য জানতে হবে তোমার। পোড়াবাড়ির রহস্য? হ্যাঁ, যে এতিমখানাকে চেয়ারম্যান বাড়ির বলে দাবি করে তা একসময় ইসাকের প্রাণার ছিল। রোদপুরের অর্ধ ভাগের বেশি জমি ছিল তাদের, যা তোমার পরিবার হাতিয়ে নিয়েছে। আমার পরিবার? হ্যাঁ, তোমার পরিবার। তুমি যাকে দেবতুল্য ভেবে পূজা করো দিনরাত, তোমার সেই ক্রিমিনাল বাপজাত, সব ক্রাইমের মাস্টার মাইন্ড। চেতে উঠল আরহা। গর্জিয়ে বলল, মুখ সামলে কথা বলুন। কার সম্পর্কে বলছেন ভেবে বলবেন জিহাদ সাহেব। কেন, সত্য হজম করার ক্ষমতা নাই? কি বলতে চান স্পষ্ট বলুন। তাহলে শোনো, ঘটনার শুরু আজ থেকে অনেক বছর আগে, যখন রোদপুরকে শান্তিপুর নামে জানত সবাই। এখানকার প্রকৃতিতে যেমন শান্ত ছিল, তেমনি মানুষে মানুষে ছিল ভালোবাসার টান। ইশাকের নানা মেজবা তারেকের সম্পত্তি ছিল বিশাল, বিরাট ব্যবসা ছিল তার। একমাত্র মেয়ে রাইমাকে পড়াশোনার জন্য তুর্কি পাঠায়। সেখানে গিয়ে সম্পর্কে জড়িয়ে যায় রাইমা। ভালোবাসার টানে ভুলে যায় পরিবার। মেজবা সাহেব তা মানতে পারে না কিছুতে। মেয়ের অবাধ্যতার রুষ্ট হয় অনেক। সম্পর্ক ছিন্ন করে, ঠেলে দেয় দূরে। দিন কাটতে থাকে ধীরে ধীরে। হঠাৎ একদিন পরিচয় হয় মোহাম্মদ চৌধুরীর সাথে। তিনি তখন যৌবন কাটিয়ে স্ত্রী সন্তান নিয়ে জীবিকার তাগিদে লড়ছে। সব শুনে দয়া হয় মেজবা সাহেবের। ছেলেরা ছোট হওয়ায় নিজের ব্যবসার হাল ধরতে দেয় তাকে। মোহাম্মদ চৌধুরীর চতুরতা চুরিতে ধীরে ধীরে ব্যবসায় নেমে আসে ধস। আস্তে আস্তে সম্পত্তি ছিনিয়ে যায়। সব হাতিয়ে পথে নামিয়ে দেয় মেজবা সাহেবকে। বড় ধাক্কায় ভেঙে পড়ে তিনি। বিষণ্ণতায় হার্ট অ্যাটাক করে প্যারালাইজড হয়ে যায়। অন্যদিকে রাইবার সংসার সাজিয়েছে ভিন দেশে। স্বামী, দুই কন্যা, এক পুত্র নিয়ে সোনার সংসার। মায়ের অসুস্থতার সংবাদ পায় হঠাৎ। অল্প সময়ে সব গুছিয়ে পরিবার নিয়ে ফিরে আসছে দেশে। ততদিনে বাড়ি আর এতিমখানা ছাড়া তাদের আর কিছু নাই। এদিকে রাজনীতির দিক চেপেছে সে। সেবার মোহাম্মদ চৌধুরী ইলেকশনে জিতেছে। এতিমখানার দিকে নজর তার। বাবার শেষ স্বপ্ন গচ্ছিত রাখতে স্বামীকে নিয়ে মোহাম্মদ চৌধুরীর বাড়িতে যায় রাইবা। দখল সরাতে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব রাখে সামনে, কিন্তু রাজি হয় না মোহাম্মদ চৌধুরী। অনেক সময় অর্থের জোর অপক্ষমতার সামনে হেরে যায়। বাধ্য হয়ে কেস করে রাইবা। কেস পৌঁছায় কোর্টে। মোহাম্মদ চৌধুরী সব জেনে নুয়াশার লোকজনকে নিয়ে হুমকি দিতে চলে যায় মেজবা সাহেবের বাড়িতে। সেখানে রাইবার বড় কন্যা বাহারের সৌন্দর্যে কু নজর পড়ে নুয়াশের। লোলুপতায় জড়িয়ে পড়ে সে। সেদিন কথা কাটাকাটি করে বেরিয়ে যায় তারা। হুমকি দিয়ে যায় জানে মেরে ফেলবে সবাইকে। তারপর একদিন হুট করে রোদপুর মোড় থেকে তুলে নেয় বাহারকে। ধর্ষণের পর নির্দয়ভাবে মেরে 4 টুকরা করে ফেলে যায় বাড়ির সামনে। মেয়েটাকে হারিয়ে ভেঙে পড়ে রাইবার পরিবার। পুলিশের সাহায্য তদন্ত চালালে নুয়াশের বিরুদ্ধে প্রমাণ মেলে। কেস করলে সজাগ হয়ে ওঠে মোহাম্মদ চৌধুরী। রাতারাতি লোকজন নিয়ে হামলা করে মেজবা সাহেবের বাড়িতে। পুরো পরিবারকে জঘন্যভাবে হত্যা করে। ইসাক তখন সবে 14 বছরের, এনা 4 বছরের। বিছানার নিচে লুকিয়ে রাখেন। সামনে পুরো পরিবারের মৃত্যু হতে দেখে। মোহাম্মদ চৌধুরী নুয়াশার তার লোকজন মিলে কুপিয়ে হত্যা করেছে সবাইকে। 6 জনের তাজা রক্তে ভেসে গেছে মেজবা বাড়ি। সব দেখে ছোট বোনের মুখ চেপে কিশোর ইসাক চেয়েছিল শুধু। কোনো প্রতিবাদ, কোনো প্রতিকারের উপায় ছিল না তার।
চোখের সামনে এক এক করে পুরো পরিবার হত্যা হতে দেখেছে। বোনকে বাঁচানোর জন্য নিমিষ চেয়ে রেখেছে। সবশেষে ধামাচাপা দিতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন পুরো বাড়িতে দাউ দাউ আগুন জ্বলছিল, তখন বোনকে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে গিয়েছিল ইসাক। কয়েক ঘন্টার ব্যবধানে চোখের সামনে সব উজাড় হয়ে তার। সেই রাতে 6টা লাশ সেই পোড়া বাড়িতে পুড়েছিল। পরের দিন পুরো ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নাম করে চালিয়ে দেয় তোমার বাবা। হাতিয়ে নেয় এতিমখানা। ক্ষমতা তার দখলে বলে এই নিয়ে আর পারাবাড়ি হয়নি ব্রতপুরে। রাগে চোটে দাঁড়ালো আরহা, চেঁচিয়ে বলল, অসম্ভব, মিথ্যা বলছেন আপনি। আমার বাপজান কখন এমন করতেই পারে না, সব মিথ্যা, বিশ্বাসঘাতক আপনি। আমি কেন বিশ্বাস করব আপনার কথা? তোমাকে কেন মিথ্যে বলবো আমি? কি লাভ? আবার তোমাকে বিশ্বাস নেই মানলাম, কিন্তু তোমার নোয়ান ভাইকে তো মারো। তার তৈরি করা ফাইলে তো বিশ্বাস আছে তোমার। নোয়ান নিজে সবটা তদন্ত করে এই ফাইলটা তৈরি করেছে। যখন নিজের বাপ ভাইয়ের আসল রূপ জেনেছে, তখন আইনের আশ্রয় নিতে আমার হাত তুলে দিয়েছে এই ফাইল। বলেই এগিয়ে দিল আরহার দিকে। ফাইলে এত বছর এতিমখানা থেকে বেরিয়ে যাওয়া মেয়েদের নাম, ছবি, বেশিরভাগ মেয়েদের নামের পাশে নিখোঁজ দিকা। যাদের ছবি দেওয়া আছে তারা প্রত্যেকেই পতিতা, তাও সবাই এক পতিতালয়ের। তারপরের পেজে এতিমখানার পুরনো দলিলপত্র, যেখানে স্পষ্ট মেজবা তারেকের নাম। পরবর্তীতে এতিমখানার জাল দলিল। শেষ পৃষ্ঠায় মোহাম্মদ চৌধুরীর পতিতালয়ের কিছু ছবি, সেখানে থাকা মেয়েদের উপর করা অত্যাচারের ছবি। হাত থেকে পড়ে গেল ফাইল, থম মেরে বসে পড়ল মাটিতে। চোখ জোড়া থেকে অশ্রু গড়াচ্ছে আনমনে। জিহাদ বলল আবার, ঢাকায় যে পতিতালয় আছে ঢাকায় যে পতিতালয় আছে ওইটার মেন মালিক মোহাম্মদ চৌধুরী, আর তার ইশারায় পরিচালনা হয় সব। নুয়াস কাজলি মেয়েটা হাতের পুতুল মাত্র। তার কথার বিরুদ্ধে গেলে খুন হতে হয় তাকে। পয়রা হত্যা রাতে সেখানে দুজন ছিল, একজন ধর্ষক, অন্যজন দর্শক। নুয়াস ধর্ষণ করেছে, আর দর্শক ছিল মোহাম্মদ চৌধুরী। তার অর্ডারে রোদপুরের পাতান পর্যন্ত নড়ে। যমুনা যমুনা হত্যাতেও তার হাত, এমনকি কারণকে নিজ হাতে খুন করেছে তিনি। থামুন, চুপ করুন, আর নিতে পারছি না, আমি আর পারছি না। চিৎকার করে উঠল আরহা। কান চেপে হাউমাউ কাঁদছে সে। তার অস্তিত্ব, তার অহংকার, তার বাপজান এত বড় অপরাধী, ধর্ষক, কাকে বিশ্বাস করবে সে? এই দুনিয়ায় সবাই প্রতারক, সবাই ঠক। সবাই কেন তাকেই ঠকায়? যে বাপজানকে দেবতুল্য ভাবত, সে আসলে মানুষরূপী এক শয়তান। নিজের ঘরে মেয়ে রেখে একজন বাবা কি করে পারল এসব করতে? বুক কাঁপল না তার। যাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ভাবত, সে ছিল মুখোশধারী শয়তান। এই অমানুষকে আর যাই হোক বাবা ডাকা যায় না। ঘৃণায় চোখ উপচে আসছে আরহার। জিহাদ তাচ্ছিল্য কণ্ঠে বলল, ময়না কারণকে হত্যা করার কারণ তুমি আরহা। মাথা তুলে নিমিষ দৃষ্টিতে তাকালো আরহা। জিহাদ আবারও বলল, হ্যাঁ, তুমি দায়ী। তোমার জন্মদিনের দিন ময়না তোমাকে আর ঈশাকে লুকিয়ে দেখছিল। মোহাম্মদ চৌধুরী মনে হয়েছিল তার মেয়ের খুশিতে নজর লাগাচ্ছে সে, তাই তাকে প্রথমে টর্চার করেছে, পতিতালয়ে নেওয়ার প্রস্তাব রেখেছে। যেই মুখ ফিরিয়েছে অমনি তাকে ধর্ষণ করে হত্যা করেছে। আর কারণ ছিল তোমার দুঃখের কারণ। ইসাকে ছিনিয়ে নিয়েছিল, তাই তাকে তার ফ্ল্যাটে টুকরো টুকরো করে হত্যা করেছে। এতে অবশ্য দুভাবে লাভ হয়েছে। তার এক কারণকে শাস্তি দিয়েছে, দুই ইসাকে ফাঁসিয়েছে। ভাবছো আমি জানলাম কি করে? নুয়াস 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 বলেছে সব। কাজের বন্ধু যে মানত, এমন না ইশাকের ক্ষতি করতে চায়নি। তাকে হত্যার জন্য তোমার বাপজান লোক ভাড়া করেছে বহুতবার, কিন্তু পারেনি। নুয়াসের থেকে খবর পেয়ে আমি আগেই সাবধান করে দিয়েছি ইসাককে। তোমার বাবার কাছে তার রাজকন্যা একমাত্র পৃথিবীর সকল সুখের অধিকারিণী। বাকি সবাই কি ভেসে এসেছে জলে? তাদের জীবনের কোনো দাম নাই। তাই ইসাক মোহাম্মদ চৌধুরীর সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করেছে। তোমাকে বিয়ে করে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিয়েছে। তোমাকে তিলে তিলে মেরে আঘাত করেছে মোহাম্মদ চৌধুরী আর নুয়াসকে। আরহা ভেঙে গুড়িয়ে যাওয়ার নিমিষে আওয়াজ, এই সব কিছুতে কি দোষ ছিল আমার? সব দিক থেকে কেন আমাকেই ঠকতে হলো? আমার বাহারেরও তো দোষ ছিল না কোনো। তাহলে কেন খুন হতে হলো তাকে? আর অ্যানা মেয়েটা যে 4 বছর বয়সে চোখের সামনে নিজের পুরো পরিবারের খুন হতে দেখেছে, নিষ্পাপ নির্দোষ তো সেও ছিল। তাহলে কেন ভুগতে তাকে? পরিবারের নৃশংস হত্যা ভারসাম্যহীন করে দিয়েছে তাকে। আজও ভাসে আমার বিদেশিনীর নিষ্পাপ সেই চোখ। তখন সবে 21 যুবক। রোদপুরে নুয়াসের সাথে বন্ধুত্ব আমার। রোদপুর বাজারে প্রায় আসা হতো। হঠাৎ একদিন চোখ আটকায় 18 বয়সী কোনো এক বিদেশিনীতে। খোঁজ নিয়ে জানতে পারি বিদেশিনীর নাম বাহার, মেজবা সাহেবের নাতনি। তুর্কি থেকে সবে এসেছে।
ছোট ভাইয়ের সাথে এলাকা ঘুরতে বেরিয়েছে। প্রথম দেখাতে ভালোবেসে ফেলি তাকে, জড়িয়ে পড়ি মায়াতে। এরপর প্রায় দেখা হতো আমাদের। ইশাক তখন 14 বছরের যুবক সবে। দু এক কথা ইশাকের সাথে খাতির হয় আমার। বোনের প্রেমপত্রের আদান প্রদানের মাধ্যম ছিল সে। দিন বেশ কাটছিল আমাদের, কিন্তু ওই জানোয়ারের বাচ্চাগুলা ছাড়লো না আমার বাহারকে। নৃশংসভাবে টেনে ছিঁড়ে হত্যা করলো আমার বাহারকে। আমার প্রেম পূর্ণতা পাওয়ার আগেই অপূর্ণ রয়ে গেল সব। হারিয়ে গেল আমার বাহার। বাবা ক্ষমতাবান হয়েও সাহায্য করলো না কোনো। মা সাহায্য করলো না আমার, তাই বাবা মা পরিবার ছাড়লাম। প্রতিশোধের নেশায় বেরিয়ে পড়লাম, কিন্তু একা হাতে পেরে উঠতে পারলাম না কিছু। আইন ক্ষমতা তখন তাদের মুঠোয়। ইসাক তার প্রতিশোধ নিতে ফিরে এসেছিল। সে মোহাম্মদ চৌধুরী আর তার রাজত্ব সব ধ্বংস করতে এসেছে। প্রথম থেকে ইসাক, আমি সবটা প্ল্যান মাফিক করেছি। তোমাকে বিয়ে করে কলঙ্ক দিয়ে পরের দিন ছেড়ে দেওয়া, নয়তো মেরে ফেলা ছিল প্ল্যানের অংশ। কিন্তু ইসাক জড়িয়ে পড়েছিল তোমার মায়ায়। ভেবেছিলাম হেরে যাবে ইসাক, কিন্তু তার কাছে তোমার মোহ থেকে প্রতিশোধ ছিল বড়। এসব কিছুতে আমার কি দোষ? কেন সবাই আমাকে এভাবে ব্যবহার করলেন? মানুষ না আমি? কোনো জানোয়ার ভাবেন? আমরা সবসময় অন্যের অপরাধ গুনি, আয়নায় দাঁড়িয়ে নিজেরটা দেখি না কখনো। আপনার বাহার, অ্যানা, অন্য মেয়েদের মতো আমিও নির্দোষ ছিলাম। তাহলে ভিকটিম হতে হলো কেন আমাকে? আমার বাপ ভাইয়ের অমানবিক জঘন্য কাজের কথা ঘুণাক্ষরে জানা ছিল না আমার, তাহলে কেন শাস্তি পেলাম আমি? তোমার সবচেয়ে বড় অপরাধ, তুমি মোহাম্মদ চৌধুরীর মেয়ে। দুর্বলতা তার। এতে আমার হাত ছিল কোনো? যেই ইসহাককে নিজের সবটা দিয়ে ভালোবাসলাম, সে বেরোলো ঠক, ছিন্ন বিচ্ছিন্ন করে দিল হৃদয়। যেই পিতাকে দেবতুল্য মানতাম, আজ জানলাম সে মুখোশধারী শয়তান। দুই কুল থেকে শুধু আমিই ঠকলাম। আমি প্রতিশোধ নেব কার উপর? ভাগ্যের? জিহাদ শান্ত কণ্ঠে বলল, বড় শুধু প্রতিশোধ হলে হয়তো তুমি এত ভুগতে হতো না। তোমায় প্রিয় বলেই হয়তো এতবার ক্ষতবিক্ষত হচ্ছ। শ্বাস টেনে বিছানায় হেলান দিয়ে বসে অনুভূতিহীন চোখ বুজে নিল আরহা। শীতল কণ্ঠে বলল, প্রথম ও শেষবারের মতো একটা কাজ করবেন আমার? রোদপুরের বাতাসে কানাঘুষা হচ্ছে। চেয়ারম্যান বাড়িতে গৃহযুদ্ধ চলছে আজকাল। বাপ বেটার বনিবনা হচ্ছে না। চেয়ারম্যান সাহেবের বড় পুত্র নুয়াসের মৃত্যুর খবর পেয়েও ছোট ছেলে ফিরেনি রোদপুর। এদিকে ঢাকা থেকে বাজারু মেয়ে এসে দাবি করছে তার গর্ভে চেয়ারম্যান বাড়ির বংশধর নুয়াসের অনাগত সন্তানের মা হচ্ছে। এ নিয়ে চেয়ারম্যান সাহেবের তেমন হেলদোল নাই, যেন আগে থেকে তিনি এই মেয়ে সম্পর্কে অবগত। আরহার ঘরের দোলনায় পায়ের উপর পা তুলে দুলছে কাজলি। রোদপুরে আসার পর এই ঘর দখলে নিয়ে নিয়েছে। চেয়ারম্যান বাড়ির অন্য সব ঘরের তুলনায় এই ঘরটাই বেশি পরিপাটি করে গুছানো। রাজাদের ঘরের মতো ভারী ভারী আসবাবপত্রে সাজানো, দেখে মনে হয় যেন কোনো রাজকন্যার ঘর। ঘরের দেয়াল জুড়ে এক হাস্যোজ্জ্বল ছবি আরহার। মুখ বাঁকালো কাজলি। ক্ষিপ্ত ধাপে ঘরে ঢুকলো মোহাম্মদ চৌধুরী। কাজলিকে আরহার ঘরে দেখে চেঁচিয়ে উঠল, হাত টেনে দোলনা থেকে নিচে ছুঁড়ে ফেললো। ব্যথায় কুকরিয়ে উঠল কাজলি। চিৎকার করে বলল মোহাম্মদ চৌধুরী, মা, বাচ্চা, তোর এত বড় সাহস আমার তরু মায়ের ঘরে ঢুকোস? গো জায়গা খাপাড়ায় ভিটা বাড়িতে না। তেতে উঠল কাজলি। মাটি থেকে উঠে দাঁড়িয়ে বাজখায় আওয়াজে বলল, আমার মতো না থাকলে তোমার ব্যবসা চলতো না। সারা রাইত মাইয়া করে নিয়া নষ্টমী করাইয়া দিনের বেলা সাধু সন্ন্যাসী সাইজা যেই টাকা উড়াও, তা আমি কাজলি না থাকলে পারতা না কখনো। বুঝলা যাইও না, এত বছর ধইরা ওই পাড়া আমি একা হাতে চালাই। সব বিপদ আপদ নিজের ঘাড়ে ভাঙছি। কেন ভাঙছি? হুদাই না, তোমার পোলা আমারে কথা দিছিল এই চেয়ারম্যান বাড়ির বউ কইরা আনবো, আমারে আমার প্রাপ্য সম্মান দিব। কথার খিলাফ হইলে ভালা হইব না, বইলা দিলাম। আমারে হুমকো দেশ? আমারে? হুমকি না, সাবধান করলাম। তোরে মাইরা গুম করতে আমার ওয়ান্টুর ব্যাপার। আমারে মাইরা ফেললে তোমারই ক্ষতি। তোমার ব্যবসা চালাইব কেডা? তোর মতো ব্যাখ্যা পারার অভাব নাই। এক কলিজারে বানাইছি, আরেক কলজি বানাইতে কতক্ষণ।
আমারে মাইরা ফালাইলে তোমার সব কুকীর্তি ফাঁস কইরা দিব আমার লোক। এই সাধু সন্ন্যাসীর মুখোশ জনগণের সামনে টাইনা খুলব। তোর লোক? কি ভাবছো এত বছর ধইরা এই ধান্দায় আসি, আমার চেনা জানা কোনো লোক নাই? এমনি এমনি এই অবৈধ ব্যবসা চালাই। আর যা যা হয়েছে সব তোমার চেরি আর হার দোষ। ওই মঠ ওর লইকা সব হয়েছে। না এতিমখানা থাইকা ফাইল চুরি করতো, না নুয়াশরে ফাইল আনতে যাইয়া মরতে হইতো। ঘটারে পাইয়া লই ধান্দায় নামানো টাইম না। চেহারা চরত ভালো আছে, ইনকাম হইব ভালা। চট করে চর বসালো মোহাব্বত চৌধুরী। চুলের মুঠি হাতে পেঁচিয়ে দেয়ালের সাথে মাথা লাগালো। বার কয়েক গর্জনি দিয়ে বলল, খা বাচ্চা, না তোর এত বড় কলিজা আমার তোর মারে ধান্দায় নামাবি? কু তোরে আজ কাননের মতো টুকরা টুকরা কইরা কাটমু। কপাল ফেটে রক্ত ঝরছে। কাজলি শব্দ করে হাসলো। সে আচমকা রাগে দাঁতে দাঁত খিচে বলল, আমারে মাইরা ফেললে তোমার রক্ষা নাই। এক বেলা আমার সাথে কথা না হইলে আমার লোক তোমার সব কুকীর্তি ফাঁস কইরা দিবে। জনগণ সব জানবো। তখন তোমার তিরুমা তোমারে রক্ষা করব তো। থুতু ফেল থুতু। কাজলিকে ছেড়ে দিল মোহাব্বত চৌধুরী। রাগে গজগজ করছে সে। উচ্চ শব্দে হাসলো কাজলি। তির্যক কণ্ঠে বলল, থুতু ফেলো থুতু। তোমার লগে থাকতে থাকতে তোমার মতো চাল চালতে শিখা গেছি। কোনো তোড়জোড় ছাড়াই কি বাঘের মুখে হানা দিতে এসি? ভুইলা যাইও না, এই চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকার আমার করবে। এই বাড়ি ঘর সম্পত্তির আধা ভাগ আমার। রাগে ঘর ছেড়ে বেরিয়ে গেল মোহাব্বত চৌধুরী। দরজার আড়াল হতে সরে গেল একজোড়া মেয়েলি পা। কালো মেঘ গলিয়ে নরম আলো ছুঁয়েছে ভুবন। মাঝে সাঝে আকাশের গুরুম গুরুম ডাক। রেস্টুরেন্টের এক কোনায় টেবিলে জড়সড় বসে আছে আবিদা। মুখোমুখি রয়েছে জিহাদ। টেবিলের উপর গরম ধোয়া ওরা কফির মগ। চেয়ারম্যান সাহেবের ছেলের মৃত্যুতে তোলপাড় রোদপুর। লাশের পাশে কোনো সূক্ষ্ম প্রমাণ মেলেনি। উপর থেকে চাপ দিচ্ছে। জিহাদের ঘাড়ে কেস চাপিয়েছে। তাই সব জানার পরও তদন্তে নামতে হচ্ছে তাকে। জিহাদের আবিদার প্রতি অদ্ভুত এক আকর্ষণ কাজ করে সব সময়। সে আকর্ষণটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং সহানুভূতি থেকে। আবিদার অত্যাচার যন্ত্রণাগুলো বাড়ির ভিতর লোক না বুঝলেও জিহাদের নজরে পড়েছে। পুলিশের চোখ তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস নজরে আটকায়। নুয়াসের পৈশাচিক রূপ সম্পর্কে অবগত সে। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষের তালিকায় পড়ে নুয়াস। তবুও নুয়াস সম্পর্কে আবিদার মন্তব্য কি খুব করে জানতে ইচ্ছা হয় তার। যেহেতু তদন্তের অজুহাতে একটা সুযোগ পেয়েছে, সুযোগ হাতছাড়া করতে চাইছে না সে। আচমকা বলল, জিহাদ। কফি ঠান্ডা হচ্ছে। নুয়াসের আওয়াজে ধ্যান ফিরে অন্যমনস্ক আবিদা জড়তা কাটিয়ে কফির মগ হাতে তুলে। জিহাদ বলল আবার, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। নুয়াশার মৃত্যুতে আফসোস হচ্ছে খুব। আবিদা চুপ। জিহাদ বলল, নুয়াশার কাছে আপনার কিছু জানার ছিল? চোখ উঁচিয়ে স্থির দৃষ্টিতে চাইল আবিদা। প্রশ্ন করল জিহাদ। নুয়াশার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আবিদা চুপ করে ফেল দৃষ্টিতে চেয়ে আছে। জিহাদ আবারও বলল, জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কেসের জন্য জিজ্ঞাসাবাদ জরুরি। যদি আপনি না বলতে চান তাহলে থাক, আমরা উঠি। বলেই কফি শেষ করে উঠে দাঁড়ালো জিহাদ। এমন সময় পেছন থেকে মৃদু আওয়াজ বাজলো কানে। যদি বলি বিয়ে না, এত বছর জেলখানায় ছিলাম আমি, বিশ্বাস করবেন আপনি? থেমে গেল জিহাদ। সামনে চেয়ার টেনে বসলো। আবার মৃদু আওয়াজ গলিয়ে বলল আবিদা, দারিদ্রতার তাগিদে অন্যান্য মেয়েদের মতোই চোখে স্বপ্ন সাজিয়ে খুব অল্প বয়সে পা রেখেছি চেয়ারম্যান বাড়ির চৌকাঠে। স্বপ্ন ছিল ভালোবাসার সংসার হবে আমার, আর 5টা মেয়ের মতো স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোক নিয়ে ঘর হবে আমার। কিন্তু ভাগ্য ছিল বিপরীত। বিয়ের রাতেই স্বামীর ভালোবাসা না, ধর্ষণের শিকার হতে হয়েছে আমাকে। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, বউ না, কাজের লোক এনেছে বাড়িতে। দিনের পর দিন, বছরের পর বছর অত্যাচার যন্ত্রণায় জর্জরিত রাত পার করেছি আমি। মানসিক শারীরিক সব দিক থেকে অত্যাচারিত হয়েছি। শরীরের কালশিটে দাগ দেখে যখন আমার ননদ প্রশ্ন করত, তখন বেশ সহজ ভাষায় ব্যথার বাহানা দিয়ে কঠিন যন্ত্রণাগুলো লুকাতাম। মুক্তির পথ ছিল না কোনো। নিতান্তই দারিদ্র পরিবারের মেয়ে ছিলাম।
তাছাড়া আমাদের দেশের রীতি ছোট থেকে কন্যা সন্তানদের একটাই শিক্ষা দেওয়া হয়, প্রাণ থাকতে স্বামীর সংসার ছাড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আমিও ধৈর্য ধরেছি, কেঁদেছি, তার পায়ে পড়ে ভালোবাসা ভিক্ষা চেয়েছি। তার দয়া হয়নি কোনো। আমার গর্ভের সন্তান তার অত্যাচারে হত্যা হয়েছে বারবার। এত বছর এই সংসারের জিন্দা লাশ হয়ে বাঁচছি, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো টান। তার মৃত্যুতে দুঃখ নেই একদম, আফসোস নেই কোনো, তবে কষ্ট হচ্ছে একটু। অমানুষটা মরতে মরতেও মেরে গেল আমায়। সমাজের সামনে অপমানিত হলাম, মিথ্যা অপবাদ দিয়ে গেল। স্ত্রীর সুখ দিতে পারিনি তাকে, তাই তো বাজারের মেয়েদের কাছে সেই সুখ খুঁজে বেড়াতো। শেষে কথাগুলো দলা পাকিয়ে আসছিল। জিহাদের দৃষ্টি আবিদার অশ্রু স্নাত আখিতে। জিহাদ মন্ত্রমোহের মতো প্রশ্ন করলো। এখন ভালো আছেন আপনি? চোখের কোণ মুছে বুক চিরে নিঃশ্বাস ফেললো আবিদা। অনেক বছর পর মনে হলো বেঁচে আছি, আমিও কোনো মানুষ। জিহাদের বুকে শীতল এক অনুভূতি কাজ করলো। মনে মনে বলল, অনেক সুখ ডিজার্ভ করেন আপনি। তারপর বলল আবার, একটা সাহায্য চাই আপনার। আবিদা মাথা তুলে তাকালো। জিহাদের রহস্যময় চাহনি। গুড়ি গুড়ি বর্ষণ উঁচু পাহাড়ের বুক ছুঁইছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ে শব্দ হচ্ছে ছিটছিট। ভর দুপুরে নেমে এসেছে ঘোর অন্ধকার। আচমকা তপ্ত শরীরে শীতল পরশ পড়ল কারো। আধো আধো চোখ খুলল ইসাক। দৃষ্টি মেলে তাকালো সামনে। শেষ বিকালের ঝিমিয়ে পড়া সূর্যের মতো ফুটে আছে আরহার মুখ। বিস্মিত হতভম্ব ইসাক। এত মাস পর এই প্রথম নিজ কাছে আসা আরহার। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে সে। ঘোর পড়ল আরহার ডাকে। উঠে বসুন, শরীর মুছে দেব আপনার। ইসাক তৎক্ষণাৎ উঠে বসার চেষ্টা করলো। আচমকা জখমে টান পড়লো। মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। কাছে এসে বসলো আরহার। সাহায্য করলো উঠে বসতে। ইসাক তখনও আরহার ঝুঁকে থাকা আঁখি জোড়ায় নিমিশছে। খোলা কেশ কপাল ছুঁয়ে গাল ছুঁইছে বারবার। হাওয়ায় মিষ্টি মাতাল ঘ্রাণ। ঘ্রাণটা খুব পরিচিত তার। এই ঘ্রাণের নেশায় কত রাত ডুবে থেকেছে সে। ইসাক একটু কাছে আসতে নিজেকে গুটিয়ে নিল আরহা। চোখ তুলে তাকালো ইসাক। তাকে ছুতে আরহা ইতস্তত বোধ করছে কি? আচমকা এক হাতে জাপটে ধরল কোমর, মিশিয়ে নিল বুকের মাঝে। নাক ডুবালো আরহার ঘাড়ে। এলোমেলো উন্মাদের মতো চুমু দিতে লাগলো। গলায় এসে থামলো। সেদিনের লেগে যাওয়া আঁচড়ে ঠোঁট ছোঁয়ালো আলতো। বড় বড় শ্বাস টেনে নিতে নিতে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, কতদিন পর আপনার কাছে আসা। উত্তর দিল না আরহা। চাদর খিচে চোখ বুজে শক্ত হয়ে বসে আছে সে। ইসাক গলা ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো অনেকক্ষণ। যেন মরুভূমিতে পথভ্রষ্ট তৃষ্ণার্ত পথিকের এক বিন্দু জল মিলল। ধীরে ধীরে গালে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো ইসাক। অস্বস্তিতে চোখ মুখ খিচে রাখলো আরহা। লক্ষ্য করে আচমকা থেমে গেল সে। কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস নিতে নিতে জিজ্ঞাসা করলো, এতই যখন ঘৃণা তখন খুন করে চলে গেলেন না কেন? সুযোগ ছিল আপনার। আপনি আমার অপরাধী, আপনাকে শাস্তি দেব, কিন্তু তা মৃত্যু না। তবে কি বিচ্ছেদ? আপনার থেকে বিচ্ছেদ হতে মৃত্যু সহজ আমার। চোখ বুজে তাচ্ছিল্য হাসলো আরহা। বলল, অথচ বিচ্ছেদের চিন্তা সর্বপ্রথম ছিল আপনার। ভুল হয়ে গেছে, পথভ্রষ্ট ছিলাম। প্রতিশোধ নিতে গিয়ে প্রিয়কে আঘাত করে ফেললাম। কেন করলেন প্রিয়? প্রতিশোধই তো বেশ ছিলাম। আরহার নরম ওষ্ঠজোড়া তার ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। শুষে নিতে চাইল আরহার যন্ত্রণা। অস্বস্তিতে হাত পা ছোড়াছুড়ি শুরু করলো আরহা। শুনল না ইসাক। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, চেষ্টা করেছি অনেক, পারিনি। ততদিনে আমার ধ্যান জ্ঞান সবটাই দখল করে নিয়েছেন। রাগে জিদে ইসাকের বুকে আঘাত করলো। ব্যথায় কুকড়ে উঠল ইসাক। খানিক বাদে ফিক করে হেসে ফেললো। আবার বলল, শত আঘাতে কিচ্ছু হবে না আমার। শেষ নিঃশ্বাস পর্যন্ত চাইবো আপনায়। রাগে চেঁচিয়ে বলল আরহা। ইসাক চুপ। আরহা বলল, জবরদস্তি ছাড়া আর কি পারেন আপনি? হোটেল রুমের মতো আবার রেপ করবেন আমার? রেপ করিনি, আপনি আমার স্ত্রী। আপনাকে ভালোবাসা আদর করার অধিকার আছে আমার। দয়া করে পরিকল্পিত রেপকে ভালোবাসার নাম দেবেন না ইসাক। ইসাক চুপ। আরহা বলল আবার, কখনো আপনাকে ভালোবাসতাম বা আপনার প্রতি কোনো অনুভূতি আছে তা ভেবে দেখাশোনা করছি না আপনার। এই দিয়ে থেকে প্রাণের মুক্তিতে আমার পাপের প্রায়শ্চিত্ত মিলবে। জানি না, আমি আঘাত করেছি, আমার জন্য ক্ষতবিক্ষত হয়েছেন, সেই অনুশোচনা থেকে সাহায্য করছি। আর যাই হোক, মনুষ্যত্ব বোধ আছে আমার। হৃদয়ের ক্ষত বিক্ষত দেখবেন না একবার? আপনি ভেবেছেন একবারও? আচ্ছা ইসাক, আমার কি দোষ ছিল?
বাপ ভাইয়ের পাপের ভাগিদার ছিলাম আমি? আমার বিবেক সেদিনই মরে গেছে আরহা, যেদিন নিজ চোখে মা বাবা পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা হতে দেখেছি। কোনো উপায় ছিল না আমার। নিতর পাথর বনে দাঁড়িয়েছিলাম শুধু, প্রতিবাদের শব্দ ছিল না কোনো। তাই ভালোবাসা অনুভব করতে বড্ড দেরি হয়ে গেল। শেষবারের মতো একটা প্রশ্ন করবো ইসাক। হুম। জারাফের চরিত্রের কথা কি আমার পরিবার আগে থেকেই জানতো? ইসাক মাথা নাড়ালো, বলল, জানতো। বিয়ে ঠিক হওয়ার আগে থেকে জানতো নুহাস জারাফের সাথে আপনার বিয়ে দিলে এতিমখানার কথা গোপন রাখবে। নুহাসের সাথে জারাফের গোপন ডিল হয়েছিল। বুক চিরে শ্বাস বেরিয়ে এলো আরহার, চোখে চিকচিক করছে জল। অভিশাপ নিয়ে জন্ম তার। ভালোবাসা নামক গোলক ধাঁধায় ফেসেছে বারবার, সবশেষে প্রতারণা নামক পুরস্কার লাভ। আলতো পায়ে অন্ধকার ঘরের দিকে পা বাড়িয়েছে অ্যানা। বড় অ্যাপার্টমেন্ট জুড়ে সারা শব্দ নেই, কোনো পিনপতন, নীরবতা। মেঘলা আকাশ, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে মেঘেদের ডাক। আধার ডাকা ঘরে আবছা আলোর হাতছানি ছোট ছোট পা ফেলে সতর্ক পায়ে এগিয়ে যাচ্ছে। বিছানায় উঠে শুয়ে থাকা পুরুষালী অবয়বটাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। পিঠে গাল ঘষতে ঘষতে অভিযোগে সুর টেনে বলল, মিস করছিলাম তোমাকে। ঘুম কেটে গেল নুয়ানের। ঝটাক করে চোখ খুলল, পিছন ফিরে পিটপিট দৃষ্টি মেলে অ্যানার মুখ পানে চাইল। আপনা আপনি হাসি ফুটলো ঠোঁট কোণে। গতকাল ব্যস্ত ছিল, রাতে একটা সার্জারি সেরে বাড়িতে ফিরতে ভীষণ দেরি হয়েছে। ততক্ষণে অ্যানা ঘুমের দেশে তলিয়ে, সারাদিন দেখা না হওয়ায় সকাল সকাল অভিযোগের ঝুলি খুলে বসেছে। অ্যানার রাগে ভারী মুখখানায় আলতো হাত বুলিয়ে দিল। মৃদু হেসে বলল নুয়ান। আমিও ভীষণ মিস করছি তোমায়। অ্যানা মুখ বাঁকালো, বলল, মিথ্যা বলছো, মিথ্যা, সব মিথ্যা, মিথ্যা মিথ্যা মিথ্যা। একটুও মিস করো নাই। খুব মিস করতেছি সত্যি। ফোন দিয়েছি, কথা বললা না কেন তুমি? আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। সরি বাবা, ভুল হয়েছে আমার, ব্যস্ত ছিলাম। মানল না অ্যানা। অন্যদিক মুখ ফিরিয়ে গোমরা মুখ করে বসে রইল। তা দেখে হাসল নুয়ান। এইটুকু মেয়ের এতটা জিদ। বিছানা ছেড়ে অ্যানা সোজাসুজি বসলো। অ্যানার ঠোঁট ফুলানো দেখে হেসে ফেললো আরেকবার। তারপর আলতো করে হাতের ভাঁজে হাত নিয়ে নিল। আদুরে গলায় বলল, রাগ ভাঙাতে কি করতে হবে? উত্তর দিল না অ্যানা। নুয়ান আবার বলল, আজ সারাদিন কোথাও বের হব না, তোমার সাথে খেলবো, ঠিক আছে? কথাটা শোনা মাত্রই বিশ্বজয়ের হাসি ফুটে উঠল অ্যানার মুখে। খুশিতে লাফিয়ে উঠল, বলল, সত্যি আজ সারাদিন তুমি আমার সাথে খেলবে? হাসূচক মাথা নাড়ালো নুয়ান। অ্যানার ঠোঁটের হাসি আরো গাঢ় হলো। নুয়ান টেনে নিল অ্যানার হাত, বলল, খাওয়া হয়েছে তোমার? দুদিকে মাথা নাড়ালো অ্যানা, যার অর্থ না হয়নি। ফ্রেশ হয়ে আসি, একসাথে নাস্তা করবো আমরা। চেয়ারে বসে পা নাচাচ্ছে অ্যানা। পাশে নুয়ান বসে রুটিতে জেলি লাগিয়ে দিচ্ছে। তার সামনে শিলা দাঁড়িয়ে খাবার সার্ভ করছে। আজ এক সপ্তাহ অ্যানার আর তার মেয়ের এখানে আছে। টেবিলের উপর অনবরত ভাইব্রেট করছে ফোন। শুনেও কোনো হেলদোল নেই নুয়ানের। সে বেশ মনোযোগ দিয়ে রুটিতে জেলি লাগাতে ব্যস্ত। আরও বার কয়েক বাজতেই তেতে উঠল নুয়ান। বিরক্তি নিয়ে ফোন তুলল, কানে চেপে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন ফোন করছেন বারবার? আপনার সাথে সব সম্পর্ক শেষ আমার। অপর পাশতে মোহাব্বত চৌধুরীর কান্নারত ভাঙা আওয়াজ। আমার এই বিপদের দিনে মুখ ফিরায় নিলি বাপ। নুহাস নাই, তোর মাটারও কোনো খবর নাই। না জানি ওই কুকুরের বাচ্চা আমার মায়াটা লগে কি কি করতেছে, বাইচা আছে নাকি মাইরা ফেলছে, কে জানে। তিরু যেখানেই আছে ভালো আছে, অন্তত আপনার থেকে তো রক্ষা পেয়েছে। আপনার আসল রূপ জানলে সহ্য করতে পারবে না সে। আমি যা করতেছি তা কার জন্য করছি? তোমাকে 3 ভাই বোনের জন্যই তো করছি। আমার এই টাকা পয়সা ক্ষমতা কাদের জন্য? আমরা কিছু চেয়েছি, অসৎ পথে কিছু চাই না আমাদের। আপনার পাপের কামাই আপনারই থাক। খবরদার নোয়ান, বড় হইছো, শরীরে জোর বাড়ছে, খই ফুটছে মুখে। এখন আমার লগে তর্ক করো, ভুইলা যাইও না। এই পাপের কামার খাইয়াই তুমি ছোট থেকে বড় হইছো, বাইচা আছো। সে অনুশোচনায় তিল তিল পড়ছে। না জানি কত নিষ্পাপ মেয়ের রক্ততে রঞ্জিত এই হারাম কামাই। আপনাকে বাবা ডাকতে ঘৃণা হয় আমার। নোয়ান, চেঁচাবেন না, সে অধিকার নেই আপনার। ভুইলা যাইও না আমি তোমার বাপ। তাই এখন অবধি চুপ আছি, নয়তো কবেই অঘটন ঘটিয়ে ফেলতাম। মোহাব্বত চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, শরীরটা ভালো না, একবার রোদ পুরাই দিবা। পারবো না।
নুয়ানের কাঠখোট্টা আওয়াজ। মোহাম্মদ চৌধুরী অনুনয় করে বলল, বাঁচবো না বেশি দিন, শেষবারের মতো আইবা। উত্তর দিল না নুয়ান। চট করে ফোন কাটলো। তির্যক রোদ পড়ছে পূর্ব দিক থেকে। এতিমখানার পাশে টঙের দোকানে বসে জিহাদ। মাথার উপর ফ্যান চলছে ধীরে ধীরে। গরমে ঘেমে নিয়ে একাকার। শার্টের কলার ছড়িয়ে আরেকটু গা এলিয়ে আরাম করে বসলো সে। চুল চুয়ে চুয়ে ঘাম ঝরছে বিন্দু বিন্দু। চেয়ারের উপর পা তুলতে চোখ গেল রাস্তার দিকে। কালো কাপড়ে মুখ ঢেকে কেউ এদিকে আসছে। দোকানে ঢুকতে ঢুকতে পেছনে চাইছে বারবার। চিনতে অসুবিধা হলো না তার। আবিদা এসেছে। সোজা হয়ে বসলো জিহাদ। তরবর করে চেয়ার টেনে বসলো আবিদা। জিহাদ কিছু জিজ্ঞাসা করার আগে কাপড়ে পেঁচানো কিছু একটা এগিয়ে দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো সে। আপনি যা চেয়েছিলেন এখানে আছে, আর আপনাকে আর একটা জিনিস দেওয়ার আছে। কি? মোবাইল। মোবাইল? এখানে মোহাম্মদ চৌধুরী আর কাজলির কিছু রেকর্ডিং আছে, সাথে কয়েকটা কাগজপত্রের ছবি। আমার মনে হলো যা সামনে আপনার কেসে সাহায্য করবে। জিহাদ ফোনটা হাতে নিয়ে চালু করলো। মোহাম্মদ চৌধুরী কাজলি নিজের অপরাধের কথা বলছে, সাথে কিছু দলিল পত্রাদিরও ছবি। ফোন রেখে গম্ভীর দৃষ্টিতে তাকালো আবিদার। ভয়ে কাচুমাচু মুখ পানে। বারবার আশেপাশে চাইছে চেনা জানা কেউ আছে কিনা। জিহাদ নিমিষে চেয়ে আছে কাচুমাচু মুখটায়। টিন ভাঙার ফাঁকে রোদের চিকন সরু রশ্মি পড়ছে আবিদার মুখে। দৃষ্টিতে কি অদ্ভুত সরলতা, সত্য এক ভয়। আবিদা ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে থামিয়ে দিল জিহাদ। আবিদার সামনে ঝুঁকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার আমাকে ভয় হয় না? ভ্রু কুচকে নিল আবিদা। প্রত্যুত্তরে প্রশ্ন ছুড়ল, কিসের ভয়? যদি আমি খারাপ লোক হই, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে মোহাম্মদ চৌধুরীর সাথে যদি হাত মিলে আপনাকে ঠকাই? ভ্রুযুগল শটান হলো আবিদা। ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময় হাসি ফুটলো। ঠকাবেন না আপনি। আজকাল প্রফেশনের জন্য এতটা কে করে? আপনাকে দেখে মনে হচ্ছে চেয়ারম্যান বাড়িয়ার মোহাম্মদ চৌধুরীর উপর ব্যক্তিগত ক্ষোভ আছে আপনার। হয়তো আপন কাউকে হারিয়েছেন। তাছাড়া আমাকে ঠকাতে চাইলে তা ঠকাতেই পারেন। সব হারিয়েছি, নতুন করে হারানোর মতো কিছু নাই আমার। জিহাদ থম মেরে তাকিয়ে থাকলো সামনে বসে থাকে এই অসাধারণ নারীর দিকে। এত ধৈর্য তার, এতবার ভেঙে গুড়ি এত সাহস করে কি করে উঠে? বাড়ি পৌঁছে দিই আপনার? দরকার নেই, যেতে পারবো আমি। আবিদা চলে যেতে যেতে পিছন ফিরে তাকালো একবার। জিজ্ঞাসা করলো, আধা কেমন আছে? ভালো আছে তো? মেয়েটা ভীষণ নরম মনের, তার উপর আবার গর্ভবতী। ইসাক সাহেব যেন কোনো রকম জোর না করে, সইতে পারবে না মেয়েটা। জিহাদ হতভম্ব। আবিদা জানলো কি করে? সে তো একবারও আরহার কথা তুলেনি, না জানিয়েছে সে ইসাককে চিনে। তাহলে বিস্মিত নজরে আবিদার যাওয়ার দিকে চেয়ে থাকলো সে। ময়লা ঝুড়িতে অসংখ্য ঔষধের খোলস। কিছু কিছু ওষুধের প্যাকেজিং দেখে মনে হচ্ছে বেশ দামি। ইসাক এসব খায়, কিন্তু কেন? তার দেওয়া আঘাতগুলো কি এতটাই গভীর ছিল, নাকি ইসাক মাদকাসক্তিতে আক্রান্ত? আনমনে এসব ভেবে রান্নাঘরে সবজি কাটছিল আরহা। এতদিন যাবতীয় সব রান্নাবান্না ইসাক করেছে, কিন্তু ইসাক আহত হবার পর থেকে এদিকে আরহাই সামলাচ্ছে। এই বাড়ি ছেড়ে বের হবার উপায় নেই। ইসাকের বন্ধ দরজার বন্দিনী সে। বেঁচে থাকার জন্য তো খাবার প্রয়োজন, নিজের জন্য না হোক গর্ভে সন্তানের জন্য বাঁচতে হবে তাকে। আচমকা একজোড়া পুরুষেলি হাত কোমর বন্দি করলো তার। ঘাড়ে চিবুক ঠেকিয়ে আলতো করে গাল ছুঁইল আরহার। এই স্পর্শ অপরিচিত না আরহার। অস্বস্তিতে চোখ বুজে নিল সে। ইসাক আলতো করে গাল ছুঁয়ে দিতে দিতে বলল, সরুন, আমি রান্না করছি। আরহা চোখ বুজেই শক্ত গলায় বলল, নিজেকে সামলান, তাই অনেক। ইসাক মৃদু হাসল। আপনাকে দেখলে ঠিক থাকতে পারি না আমি। বারবার আপনার নেশায় ডুবি। উত্তর দিল না আরহা। নিজে নিজেই বলল ইসাক, একটু আপনার পাশে থাকি, একটু জড়ে ধরি। তাচ্ছিল্য হেসে বলল আরহা। আমার অনুভূতি চাইছেন কেন? আমি না করলে কি আদৌ শুনবেন? আরহার তাচ্ছিল্য কথা হয়তো গায়ে বিঁধল তার। কোমর ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। একটু চুপ থেকে প্রসঙ্গ পাল্টে বলল, এই কয়েকটা দিন রান্নাবান্না করতে কষ্ট হয়েছে আপনার, তাই না? পাহাড়ি এলাকা, এখানকার রান্নাবান্না পছন্দ হবে না আপনার, খেতে পারবেন না, তাই কাজের লোক রাখেনি। আরহা বাঁকা হাসলো। চোখ কষ্টের কথা চিন্তা করলে আটকে রাখতেন না আমায়। আপনি ভীষণ স্বার্থপর আরহা, নিজের সুখ শান্তির জন্য সব পারি। কুচিয়ে এক পলক চাইলো। আরহা বলল, আমাকে কষ্ট দিয়ে সুখ শান্তি পান? দু কদম এগিয়ে এলো ইসাক। আলতো স্পর্শে কপালের পরন্ত চুল সরিয়ে চোখে চোখ ডুবিয়ে গভীর কণ্ঠে বলে, হুম, এই যে আপনি আমার চোখের সামনে আছেন, খুব শান্তি দিচ্ছেন আমায়। আপনি শুধুই আমার, তাই ভাবতে ভীষণ সুখ অনুভব করি আমি। রেগে ক্ষিপ্ত দৃষ্টি সরিয়ে নিল আরহা। ইসাক বলল আবার, গত রাতে আপনাকে নিয়ে অদ্ভুত এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি।
দেখেছি আপনি উঁচু জায়গায় দৌড়াচ্ছেন, অন্ধকার কাটিয়ে আলোর দিকে পা বাড়িয়ে দিয়েছেন। আপনার মেয়ে গরুণ কেশ দমকা হয়ে উঠছে। এই হরিণী চোখের মুক্তির উল্লাস। খিলখিলিয়ে হাঁটছিলেন। পেছন থেকে আমি ডাকছি, কিন্তু শুনছেন না আপনি। মাঝে একবার পিছনে তাকিয়ে হাত ছেনে দিয়ে ডাকছেন আমায়। এই যে আমি হাত ছোবো আপনার, আপনি দূরে সরে গেলেন, আলোয় মিলিয়ে গেলেন। ঘুট ঘুটে অন্ধকারে ডেকে গেল আমার চারপাশ। আরহা চুপ, চোখে মুখে কোনো ভাবান্তর নেই। তার বাহু টেনে নিজের দিকে ঘোরালো ইসাক। দু হাতে আলতো করে গাল চেপে ধরলো আরহার। ভীত আতঙ্কিত কণ্ঠে বলল, আমার ভীষণ ভয় হয়, আপনাকে ছাড়া ভালো থাকবো না আমি। আরহা গম্ভীর চুপ। কপালের সাথে কপাল ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলল ইসাক। এই আরা, আর ভালোবাসবেন না আমায়? ইসাকের চোখে চোখ রেখে শীতল স্বরে বলল আরহা। ভালোবাসি না বললে মিথ্যা হবে। ভালোবাসি, কিন্তু তার চেয়ে অনেক বেশি ঘৃণা করি। এত ঘৃণা যার সামনে ভালোবাসাটা ঠুনকো। একটু ভালোবাসবেন আমায়? মিথ্যা হোক, একটু ভালোবাসেন। আমার দ্বারা ভালোবাসা নিয়ে অভিনয় হবে না ইসাক। মোহাব্বত চৌধুরীর মুখোমুখি নুয়ান, চোখ মুখ শক্ত রক্তিম, রাগে চাপে কোনো রকম বসে। মোহাব্বত চৌধুরী আয়েশ করে সোফায় গা এলিয়ে নুয়ান ক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখে তো অসুস্থ লাগছে না আপনায়, মিথ্যা বলেন কেন? বেশ টনটন স্বাভাবিক আওয়াজে জিজ্ঞাসা করলো মোহাব্বত চৌধুরী। এতবার ফোন করার পর এখন আইলা? বাপের কথা মনে পড়ে না তোমার? কাঠখোট্টা আওয়াজে উত্তর দিল নুয়ান। কোনো সম্পর্ক টানে আসে নাই, ফোন দিয়ে বারবার বিরক্ত করছেন, তাই সব সম্পর্ক ভাঙতে আসছে। বাপের ফোনে বিরক্ত হও? কেমন কুলাঙ্গার সন্তান তুমি বাপ! আপনি কেমন কুলাঙ্গার বাপ? ঘরে যুবতী মায়া রাইখা এতিমখানার নিষ্পাপ বাচ্চা মেয়েদের পতিতা বানাতে বুক কাঁপে না আপনার? তেতে উঠল মোহাব্বত চৌধুরীর আগে গড়গড় করে বলল, কাব্য কেন? ওকে বাপ মার জন্ম দিয়ে রাস্তায় ফালাইয়া রাইখা যায়। রাস্তা থেকে আয় না, আমার টাকা খাওয়াইয়া পিন্দাইয়া বড় করি, এমনি এমনি লাভ ছাড়াই। অন্যান্য ধান্দার মতো এটাও একটা ব্যবসা। প্রথমে বিনিয়োগ করতে হবে, তারপর বাকি জীবন পায়ের উপর পা তুলে টাকা কামাইবা। এমনিতে ওই রাস্তার সেরেগো কোনো দাম নাই। জোয়ান হইয়া 2 দিন পর এই ধান্দাতেই নামবো। আমি না হয় আগে নিয়ে আইলাম, খারাপ কি করলাম? ওগো লাভ, আমারও লাভ। ঘৃণায় গাছি ওড়ে উঠল নুয়ানের, ক্ষিপ্ত কণ্ঠে বলল, সি, ছেলের সামনে এসব বলতে লজ্জা করেন আপনার? তড়িঘড়ি করে উত্তর দিল মোহাব্বত চৌধুরী। লজ্জা করব কেন? এটা আমাগো পারিবারিক ব্যবসা। নোয়াস নাই, আমার পর তুমি সামলাইবা। ভাগ্যিস আরহা নাই এখানে, আপনার এই রূপ দেখলে বেচারি শোকে শোকে মরেই যেত। হুঙ্কার দিয়ে উঠল মোহাব্বত চৌধুরী। খবরদার, তোর মার যেন কিচ্ছু না জানে। কেন মেয়ের সামনে নিজের আসল রূপ নিয়ে দাঁড়াতে ভয় পাই মোহাব্বত চৌধুরী? কাউরে ভয় করে না এই মোতাব্বর চৌধুরী, কাউরে না। এই রোদপুরের রাজত্ব শুধু আমার। আমার কথা এখানকার পাতা নড়ে, আমার ইচ্ছেতেই সব হয়। এই যে তুমি এখানে পয়সা রইছো, এটাও আমার দয়াই। এত অহংকার ভালো না, তাছাড়া জানোয়ারটির দয়াময় আছে নাকি আবার? ছেলের গা ঝলসানো কথায় তেতে উঠলেন তিনি, দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবের সীমানা ছাড়াইতেছো। আমি তো শুধু বেয়াদবি করছি, আমার জায়গায় অন্য কেউ হলো জেলে ঢোকাতো আপনাকে। যাই হোক, পাপের শাস্তি সবাই পাই, আপনি যা করছেন তার শাস্তি পাবেন একদিন নিশ্চয়। নুয়ান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমাকে আর কোনোদিন ফোন করবেন না। আপনার মুখোমুখি দাঁড়িয়ে বাপ ছেলে সব সম্পর্ক ছিন্ন করলাম আজ। এই চেয়ারম্যান বাড়ির রোদপুরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সদর দরজার দিক পা বাড়াতে পেছন থেকে মোহাব্বত চৌধুরীর গম্ভীর আওয়াজ শুনল, কই যাও? এত তারা কিসের? ওই মার কাছে লাভ নাই। ওই মাথা নষ্ট পাগল মাইয়া বাড়ি নাই। আমার লোকজন এতক্ষণে সরাইয়া ফেলছে। থমকে গেল নুয়ান, তড়িৎ গতিতে পিছনে ফিরল। মোহাব্বত চৌধুরী খিলখিল করে হাসলো, বলল, ওই জন্য নিজের ভাইয়ের জানাজায় আহ নাই, ঘরে রাইখা মা পা লাইতেছো। কি ভাবছো আমি জানি না কিছু? মোতাব্বর চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। নোয়াশের খুন করছে, তোর মারে আটকায় রাখছে ওই কুকুরের বাচ্চা।
এবার আমি ওই বাইরে আটকাইয়া আমার তীরে ছাড়মু, আমার ইশারায় ওরে নাচামু। নুয়ান স্তব্ধ, ক্ষণিকের জন্য থমকে গেল সব। মাথা কাজ করছে না কোনো। মোহাব্বত চৌধুরীর ফেলা জাল ছিল সব। বারবার ফোন করে এখানে ডাকার পেছনে জঘন্য কারণ ছিল নুয়ানের অবর্তমানে তার অ্যাপার্টমেন্টে ঢুকে এনাকে নিয়ে আসা, অথচ সে কি সহজে পিতৃপ্রেমে ছুটে এসেছিল। রাগে পাগল প্রায় অবস্থা নুয়ানের। রাগে ছুটে গিয়ে কলা চেপে ধরল মোহাব্বত চৌধুরীর। ক্ষিপ্ত কণ্ঠে গড়গড় করে বলল, অমানুষ, এত জঘন্য তুমি! ওই নিষ্পাপ মেয়েদের দোষ কোথায়? ওর বাবা মা পুরো পরিবার খুন করে মন ভরে নাই তোমার? সে নিজের উপরেই ঘৃণা হচ্ছে, এত জঘন্য লোকের ছেলে হয়ে জন্ম আমার। আচমকা নুয়ানের গালে চর বসালো মোহাব্বত চৌধুরী। পড়ে গেল মাটিতে। উঠে দাঁড়ালো নুয়ান। তেরে আসতে গেলে মোহাব্বত চৌধুরীর লোকজন চেপে ধরলো তাকে। রাগে কিরমিরি দিয়ে বলল মোহাব্বত চৌধুরী, তোর মতো সন্তান লাগবো না আমার, শুধু জন্মের বলে এখনো অব্দি বাঁচায় রাখছি, না হলে কবে পুইতা রাখতাম। ওই মা জন্য খুব দরদ, তাই না? আমার বিরুদ্ধে যাওয়া ভালোবাসস তারে। এখন এই চেয়ারম্যান বাড়ির 4 দেয়ালে বন্দি থাকবি তুই। লোকজন জানবে ভাইয়ের মৃত্যুর শোকে পাগল হয়ে বন্দি। তোরা দাঁড়ায় আছিস কেন? নিয়ে যা ওরে, বন্দি কর ঘরে। মোহাব্বত চৌধুরীর হুঙ্কারে কেঁপে উঠল ঘর। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো নুয়ান। এতগুলা লোকের সাথে পেরে উঠতে পারল না সে। টেনে ছেঁচড়ে নিয়ে গেল নুয়ানকে। উপর থেকে কাজলি দেখলো সব। গলা উঁচিয়ে মোহাব্বত চৌধুরীর উদ্দেশ্যে বলল, আগেই বলছিলাম নুয়াস ছাড়া তোমার না বাকি 2 সন্তান কাজের না কোনো, খতম কইরা দাও, তাইলে ঝামেলা থাকবে না কোনো। শুনলা না তো, এবার বুঝো। কিছু বলল না মোহাব্বত চৌধুরী। শাসানো দৃষ্টি নিক্ষেপ করলো শুধু। ঘুম কেটেছে খানিকক্ষণ। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরহা। শরীর ভীষণ দুর্বল, মাথাটাও ঝিমঝিম করছে। ভারী পেটে হাত রেখে ছোট ছোট পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কয়েক ধাপ নামতে ইসাকের ক্ষিপ্ত আওয়াজ বাজলো কানে। একদিকে আমার স্ত্রী সন্তান, অন্যদিকে আমার বোন। কোন দিকে যাব আমি? জিহাদের গম্ভীর আওয়াজ। আর ক্ষতি করবে না সে, প্রাণ ভোমরা যে। অমানুষের নিশ্চয়তা কি? আমার যে যদি আমার সন্তানের উপর ঢালে, তাছাড়া আহরণে বাঁচব না আমি, আর এনেকেও বাঁচাতে হবে আমার। সিঁড়ির ধাপ পেরিয়ে ততক্ষণে নিচে নেমে এসেছে আরহা। আরহার পায়ের আওয়াজে থেমে গেল ইসাক। জিহাদ দৃষ্টি উঁচিয়ে চাইল একবার। আরহার জিজ্ঞাসু দৃষ্টি ঘুরঘুর করছে তাদের মুখ। কোনো প্রকার ইঙ্গিত বুঝতে না পেরে জিজ্ঞাসু কণ্ঠে আওড়ালো আরহা, জিহাদ সাহেব, কি হয়েছে? ছোট্ট নিঃশ্বাস ছেড়ে আরহার মুখ পানে এক পলক চাইল জিহাদ। ঠান্ডা কণ্ঠে বলল, মোহাম্মদ চৌধুরী নুয়ানের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে এনাকে। আরহা ভীষণ রকম চমকালো। হতভম্ব দৃষ্টিতে একবার ইসাকের দিকে চাইল। ইসাক তখনও মাথা নুয়ে গভীর চিন্তায় ডুবে। বিস্মিত কণ্ঠে আওড়ালো আরহা, নুয়ান ভাইয়ের বাড়িতে ছিল না? হ্যাঁ, এনার সেফটির জন্য নুয়ানের অ্যাপার্টমেন্টে রেখে এসেছিলাম। ভেবেছিলাম মোহাম্মদ চৌধুরীর তীক্ষ্ণ চিন্তা পৌঁছাবে না সেখানে, চারবে না কিছু। তাছাড়া ভালোবাসার মানুষের থেকে নিরাপদ স্থান আর কোথায়? কিন্তু কিভাবে যেন। জিহাদ অনুশোচনায় তপ্ত। আরহা চোখ বুজে ছোট শ্বাস ফেলল। এখন কি চায় মোহাম্মদ চৌধুরী? তোমাকে। বিনিময়ে এনাকে ফিরিয়ে দেবে, নয়তো মেরে ফেলবে। ফোন করেছিল? হ্যাঁ, ইশরাকের কাছে 2 দিনের সময় দিয়েছে। ইসাকের অসহায় মুখ পানে তাকালো আরহা। গভীর চিন্তায় ডুবে দৃষ্টি ঝুঁকে আছে তার। ইসাকের মনের অবস্থা খানিক হলেও আন্দাজ করতে পারছে। অ্যানা ইসাকের জন্য কতটা জরুরি জানে আরহা। বাবা মার পর অ্যানাই একমাত্র পরিবার তার। সে সাথে এটাও জানে যে মোহাম্মদ ছুটির হাতে একবার পৌঁছালে নিজের মেয়ের ক্ষতি না করলেও ইসাক আর তার সন্তানদের কাউকে ছাড়বে না সে। নিজের সন্তান হারিয়েছে, প্রতিশোধ নিবে। হয়তো জন্ম হওয়ার সাথে সাথে খুন করবে ইসাকে সন্তানদের। ঘর জুড়ে পিনপতন, নীরবতা। মুখ খুলল আরহা, শক্ত কণ্ঠে বলল, মোহাব্বত চৌধুরীকে বলে দিন তার শর্তে রাজি, কিন্তু এনার যেন কোনো ক্ষতি না হয়। আগামীকালই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইসাক মাথা তুলে ছলছল দৃষ্টিতে তাকালো। অদ্ভুত এক অসহায়ত্ব, মায়া তার চোখ জুড়ে। না আছে আটকে রাখার সুযোগ, না আছে প্রতিবাদের ভাষা, শুধু একরাশ অসহায়ত্ব নিয়েছে। কেন যেন ইসাকের প্রতি আজ একটু মায়া হলো তার। মিছে মায়ে জড়ানো যাবে না আর। চোখ সরিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো আরহা। গভীর রাত, পাহাড়ের চূড়ায় অমত্ত চাঁদ, যার নরম মিষ্টি আলোয় কাতর সব।
হাওয়ায় মিশে আছে ঠান্ডা আমেজ। অন্ধকার বিছানায় চোখ বুজে ঘুমের অভিনয় করছে আরহা। ঘুম নামছে না চোখে। অস্থির হয়ে ঘর জুড়ে পায়চারি করছে ইসাক। তার তপ্ত বিশ্রামহীন উতলা নিঃশ্বাস বাড়ি খাচ্ছে দেয়ালে দেয়ালে। যা সজাগ কান পেতে শুনছে আরহা। বিকালের পর থেকে অস্থিরতা ভাসছে ইসাকের চোখে মুখে। বারবার ব্যথাতুর দৃষ্টিতে চাইছে আরহার মুখ পানে। সেই দৃষ্টিতে ছিল অসহনীয় যন্ত্রণা, একরাশ হারানোর ভয়। সবটা দেখে বুঝেও ভীষণ রকম শান্ত আরহা। ইসাকের প্রতি মায়া কাজ করলেও তিক্ত অনুভূতি পাহাড় বিশাল। সেই বিশাল পাহাড় পাড়ি দেওয়ার সাথী নাই আরহার। পায়চারি করে ক্লান্ত হয়ে পড়লে ইসাক সোফায় গা এলিয়ে দিচ্ছে খানিকক্ষণ। ঔষধ খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করছে আবারও। এমনি চলছে ঘন্টা তিনেক ধরে। আরহা চুপচাপ ঘুমের অভিনয় করে পরখ করছে সবটা। আচমকা বিছানায় চলল ইসাক। অন্ধকার পিছন থেকে কোমর জড়িয়ে ধরল আরহার। শিহরণে কেঁপে উঠল সে। তিত্তির করে কাঁপছে চোখের পাতায়। স্পর্শ গভীর হলো আরও। ঘাড়ে চিবুক ঠেকালো ইসাক। অতপ্ত নিঃশ্বাস পড়ছে ঘাড়ে। ঠকঠক কেঁপে উঠছে সে। উথাল পাথাল ঢেউ খেলছে বুক জুড়ে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল পিঠ। তারপর সেখান থেকে খানিকক্ষণ মাথা ঠেকিয়ে রইল। ভিজে উঠছে পিঠ। কেন কাঁদছে কি ইসাক? আচমকা ভাবনায় ছেদ পড়ল আরহার। ইসাকের তপ্ত নিঃশ্বাসের ঠান্ডা আওয়াজ বাজলো কানে। কণ্ঠ জুড়ে আছে আকুতি। ছেড়ে তো চলে যাবেন কাল, শেষবারের মতো হবেন আমার। আরহা প্রত্যুত্তর করল না কোনো। ইসাক উতলা সুরে বলল আবার, আপনার কোনো বারণ শুনবো না আজ। শেষবারের মতো একটা আবদার, একটু ভালোবাসবো আপনায়। মুখ খুলল আরহা। শীতল কণ্ঠে বলল, যেখানে সিদ্ধান্ত আপনার অটল, সেখানে মিছে অনুভূতির দরকার আছে কি কোনো? আরহার ধারালো কথা কানে তুলল না ইসাক। পিছন ফিরিয়ে গভীর করে কপাল ছুঁয়ে দিল আরহার। কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে নিল নিমিষ। ভরালো কণ্ঠে আওড়ালো, আপনাকে পেয়েও হারানোর আফসোস চিরকাল থাকবে আমার। টপ টপ অশ্রুকণা ঝরল আরহার বুঝে থাকা আখি পল্লবে। পিটপিট দৃষ্টি মেলে তাকালো। ইসাক ঝুঁকে আছে তার দিকে। কাজ গলিয়ে চন্দ্রসুধা পড়ছে তার মুখে। চোখের জলে ভিজে আছে গাল। অশ্রুতে চিকচিক করছে চোখ। ছেলে মানুষও কাঁদে। ঝটপট মুখ ফিরিয়ে নিল আরহা। ইসাক দুহাতে চেপে ধরল আরহার গলা। ঝটফট মুখ ফিরিয়ে নিল আরহা। ইসাক দুহাতে চেপে ধরল আরহার গাল। নিজের দিক আবারও ফিরিয়ে নিল ইসাক। ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে ছেড়ে চলে যেতে একটু কষ্ট হবে না আপনার? একটুও না? আরহা নিমিষ চেয়ে আছে ইসাকের ব্যথাতুর আখিতে। ঠান্ডা কণ্ঠে আওড়ালো, আমাকে ঠকাতে একটু বুক কাঁপলো না আপনার? রাগে গড়গড় করে উঠল ইসাক পিছন দিকে চুল ঠেলে। আবার সব জেনে শুনে একই প্রশ্ন করছেন আবার? আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। যদি অতীত পাল্টানোর সুযোগ থাকতো, আমি কোনোদিন এমন বর্তমান ভবিষ্যৎ চাইতাম না আরা। অতীতটাকে শুধরে শুধু আপনাকে চাইতাম। আফসোস, সে অলৌকিক ক্ষমতা আমার নেই। সমুদ্রের বুকে তীরতরঙ্গের গভীর মিলন হলেও তা হয় ক্ষণিকের, তেমনি আমাদের মিলনটাও ছিল ক্ষণিকের। আরা, ভুল হয়ে গেছে আমার। আপনার সব শাস্তি মানব, আপনি যা বলবেন সব করব। শুধু সেরে যাবেন না আমায়, প্লিজ আরা। আরহা অপলক চেয়ে। ইসাক গলাকাটা মুরগির মতো ছটফট করছে। ব্যথাতুর যন্ত্রণা কাতর করুণ দৃষ্টি। অনুতাপের আগুন বুঝি এমনই ভয়ঙ্কর হয়, মানুষের ভিতর পুড়িয়ে ক্ষতবিক্ষত করে দেয়। ভুল হলে না হয় ক্ষমা করতাম আপনায়, কিন্তু আপনি যা করেছেন তা পাপ। নিজের স্ত্রীকে ধর্ষণ করলেন ইসাক। স্বামীর অধিকার নিয়ে চাইতেন একবার। নিজের সবটা উজাড় করে ভালোবাসতাম আপনাকে। আমি সেদিন নিজের মাঝে ছিলাম না আরা, ড্রাঙ্ক ছিলাম। কি থেকে কি। আর কানন, ওকে নিয়ে যখন আমার বিছানায় রাত কাটালেন, তখনও কি ড্রাঙ্ক ছিলেন? মাথা ঝুঁকে গেল তার। আরহা তাচ্ছিল্য হেসে বলল, ভালোবাসা বোঝেন ইসাক? ভালোবাসাটা হয় বিশ্বাস দিয়ে, ছলনা দিয়ে নয়। আপনি খুব ভালো ভাই, হয়তো খুব ভালো বাবাও হবেন, কিন্তু কখনো ভালো স্বামী হতে পারবেন না। আমি অন্ধ হয়ে ভালোবেসেছিলাম আপনাকে। নোয়ান ভাই যখন বলল আপনি আমায় ঠকাচ্ছেন, ভালোবাসেন না আমায়, আমি বিশ্বাস করিনি। নোয়ান ভাইকে ভুল প্রমাণ করে ফিরিয়ে দিয়েছি বারবার। কিন্তু যেদিন নিজের চোখের সামনে আমাদের ঘরে আপনার সাথে কাননকে দেখলাম, সেদিন গুড়িয়ে গেল আমার বিশ্বাস। ভেঙে চুরচুর হয়ে গেল সব। একটা নারী সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না, না সহ্য করতে পারে। আমিও পারিনি ইসাক। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেওয়াটা ভীষণ গায়ে বেঁধেছিল আমার। আত্মসম্মানে বেঁধেছিল খুব।
কিন্তু তখনও ঘৃণা করতে পারিনি। চেয়েছি খুব, কিন্তু সত্যি বলতে মন থেকে আসেনি। তখন ভয় হতো আপনার, প্রচন্ড ভয়। মনে হতো আপনার মুখোমুখি দাঁড়ালে চক্ষু লজ্জায় হয়তো মরেই যাব আমি। ছোট থেকে ভীষণ আত্মসম্মান আমার। যাকে একবার পিঠ দেখাই তাকে আর কোনোদিন বুক দেখাই না। কিন্তু আপনার প্রতি তীব্র ঘৃণার সৃষ্টি তখন থেকে, যখন জানতে পারি আপনি নিজের হোটেলে পরিকল্পিতভাবে আমাকে ধর্ষণ করেছেন। ধর্ষণ হয়েছে আমার, চারটেখানি কথা নয়। হোটেল রুমে ব্যথায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছি আমি। মানসিক যন্ত্রণায় দিন রাত পুড়েছি। নিজের দিক দিন রাত নষ্ট অপবিত্রা বলে আঙ্গুল তুলেছি। যতবার আপনার সান্নিধ্যে এসেছি আমার মনে হয়েছে আমি আপনাকে ঠকাচ্ছি। ক্ষণে ক্ষণে অনুতপ্ত হয়েছি। মানসিক পীড়াতে ছটফট করেছি। ইচ্ছে করতো মরে যাই, কিন্তু আপনি যখন মোটিভেশন দিতেন তখন বাঁচার চিন্তা জাগতো আবার। ইচ্ছে করতো বাঁচি, আপনার সাথে আরো 1000 বছর বাঁচি। সম্মান বেড়ে যেত আপনার প্রতি। কিন্তু জারাফের দেওয়া সেই ভিডিও ক্লিপ আবারও ভেঙে তছনছ করে দিয়েছে সব। প্রচন্ড ঘৃণা জন্মেছে আপনার প্রতি। এত ঘৃণা যে ভালোবাসার তুলনায় অনেক বেশি। ধর্ষককে আর যাই হোক ভালোবাসা যায় না, সে ঘৃণারই যোগ্য। ক্ষমা ভালোবাসার কাম্য নয়। তবে হ্যাঁ, ভালোবাসা কোনো বস্তু নয় যে টেনে ছিঁড়ে ফেলে দেব। ভালোবাসা আছে, কিন্তু তা ঘৃণার তুলনায় খুব সামান্য। আর ক্ষমা করার প্রশ্নই আসে না। ভুলের ক্ষমা হয়, পাপের না। ইসাক চুপ করে জানালা চিকন শিক ধরে বাহিরে তাকিয়ে আরহা বলল আবার, আপনার সাথে যা হয়েছে ভালো হয়নি। আমার বাবা ভাই এর শাস্তির অবশ্যই কাম্য। কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে ইসাক, বলবেন? ইসাক আগের মতোই এই গম্ভীর উদাসীন বাহিরে তাকিয়ে মৌনতাকে সম্মতির সাক্ষী ভেবে জিজ্ঞাসা করলো আরহা, সত্যিই কি এসবে আমার কোনো হাত ছিল? আমি তো আপনারই মতো নির্দোষ ছিলাম। পাপ যেমন বাপকে ছাড়ে না, তেমনি আপনিও বাবার শাস্তি সন্তানকে দিলেন। নির্দোষের ওপর অবিচার করলেন, জঘন্য প্রতিশোধ নিলেন। এখন আমি কার উপর প্রতিশোধ নেব ইসাক? ইসাকের শিথিল আওয়াজ ছোট কেন আমার উপর? শ্বাস নিয়ে কাটকাট কণ্ঠে বলল আরহা, আমি প্রতিশোধে না, শাস্তিতে বিশ্বাসী। ইসাক ফিরে চাইলো আরহার কাটকাট মুখ পানে মলিন হেসে বলল, তাই হবে। আপনার সব শাস্তি মাথা পেতে নিব, হোক তা কঠিন। কথা দিলাম। তবে হ্যাঁ, প্রায়শ্চিত্তের সুযোগ দিলে পিছু পা হব না আমি। আরহা উত্তর দিল না। কোনো গুটিসুটি মেরে বিছানার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। ইসাক খানিকক্ষণ চেয়ে থাকলো, তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর মৃদু আলোর ল্যাম্প জ্বালিয়ে ডায়েরি আর কলম নিয়ে বসলো। অনেকটা সময় নিয়ে ডায়েরিতে কিছু লিখে ধপ করে বন্ধ করলো। পাশ থেকে কাগজ নিয়ে চিঠির মতো কিছু লিখলো, তারপর খামে ভরে রুম জুড়ে পায়চারি করলো কয়েকবার। অস্থির লাগছে ভীষণ। ক্ষণে ক্ষণে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। কানে বাজছে আরহার বলা কথা। কোথায় একটু স্বস্তি মিলবে, কোথায় ছটফটানো কমছে না তার। আচমকা কিছু ভেবে থেমে গেল পা। তাড়াতাড়ি বিছানায় উঠলো। ঘুমন্ত আরহার দিক ঝুঁকে চেয়ে রইল নিমিষ। চন্দ্রসুধায় সৌন্দর্য যেন হাজারো গুণ বাড়ছে তার। জলে চিকচিক করছে ইসাকের চোখ। পেটে হাত রেখে ব্যথাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, ভীষণ ভালোবাসি। অন্ধকার চেয়ারম্যান বাড়িতে মৃদু আলো জ্বলে। মোহাম্মদ চৌধুরীর ঘরে তুমুল ঝগড়া, চিৎকার, চেঁচামেচির আওয়াজ। বন্ধ দরজার ভেতর হতে কাজলির রাগান্বিত আওয়াজ, তোমার মাইয়ার জন্য যদি এখন আমরা ফাঁসা যাই, যদি পুলিশ আইনা উল্টাপাল্টা কিছু করে বসে, ধান্দার লোকসান হইব খুব। তোমার আল্লাদি মাইয়ার জন্য ধান্দার রিস্ক নিব না আমি। শোনো, ভালা বুদ্ধি দিই, এনার বিনিময়ে আরহানা ওই ফাইলটা চাও। মোহাম্মদ চৌধুরী চাপা আওয়াজে চেঁচিয়ে উঠল, খান বাচ্চা, তোর বুদ্ধিতে আমি চলমু? হো বাচ্চা, আমারে নোয়াস পাইছিস? তোরে কথায় উঠামু বসামু, কান খুইলা শুনে রাখ। আমার তোর মায়ের জীবন থাইকা এই বা দামি না। কাইল ভাগলপুর নদী পরে ওই জঙ্গলে ইসাক তোরে নিয়ে আইব। এনারে রেডি রাখবি। খবরদার ওই ছেলের গায়ে আচরও যেন না লাগে। কেন দিলে কি হইব?
ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল কাজলি। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল মোহাব্বত চৌধুরী। বুঝো না মা, করার হইলে এতদিন করতো, সোহাগ কইরা বাঁচাইয়া রাখতো না। ক্ষতি করে নাই, বইলা তোরে জ্বালাইতেছে। হাসলো কাজলি, বলল, শোনো চেয়ারম্যান সাহেব, কন্যা আহ্লাদে গা ভাসাইও না। তোমার মাইয়ার মতিগতি ভালা থাকে না, দেখো পাস আয় না যেন আবার। চোখ গরম করে চেয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি মাইয়া, আমি বুঝমু, তোরে কইতে হইব না। তোরও আমার মাইয়া ভীষণ ভালোবাসে তার বাপ জানবে। এই মোতাব্বর চৌধুরী মাইয়া ইসাকের মতো দুদিনের সেরার কথায় বিশ্বাস করব না। তাই যেন হয়, তাইলে তোমারও ভালা আমারও ভালা। ইসাক রে আইনা কি করবা? এনারে নিয়া যাইতে দিবা? হুম, চটে উঠল কাজলি। এত সহজেই কিছু করবা না তারে? কাল না অন্যদিন সাথে তরু থাকবে, ওর সামনে কিছু করণ যাইব না। কেন, ভয় পাও? না, মায়াটা আবার ভীষণ শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধা ভাঙন যাইব না। ওই ইসাক আর এনারে তো আমি ছাড়মু না, ওর বাপ মায়ের মতোই জানতো পোড়ামু। কাজলি মুখ বাঁকালো, মনে মনে বলল, যত সব ঢং। বিপদটা কাটুক, সম্পত্তি একবার আমার নামে হোক, তখন তোমার মাইয়া রে যদি এই ধান্দায় না নামাইছি, তাইলে আমার নামও কাজলি না। বান্দির বাচ্চার উপর বহুত দিনের ক্ষোভ। দরজার আড়াল থেকে একজোড়া পা সরে দ্রুত ঘরের দিকে অগ্রসর হলো। দুয়ার লাগিয়ে ভারী ভারী নিঃশ্বাস ফেললো। দেয়াল হাতিয়ে লাইটের সুইচ চাপলো। আলোতে ভরে গেল ঘর। অন্ধকার কাটিয়ে আবিদার রাগান্বিত মুখ স্পষ্ট। হাঁপাচ্ছে সে, রাগে ক্ষোভে গা জ্বলছে। সাধু বেশে একটা জানোয়ারকে এত বছর পিতা তুল্য সম্মান দিয়ে এসেছে, বাবা বলে ডেকেছে। ঘৃণায় গা শিউরে উঠছে তার। মোহাব্বত চৌধুরী আর কাজলির কুকর্মের খবর আগেই জেনেছে সে, নুয়াস মারা যাওয়ার পরপরই। তবে দিন যত যাচ্ছে তাদের নিষ্ঠুরতা দেখে ঘৃণার পাল্লা ধরে বাড়ছে। এত নিকৃষ্ট কেউ হয়? মুখের কি ভাষা! ছি! দূরে কোথাও আজানের প্রতিধ্বনি বাজছে। মাত্র সকাল হতে শুরু করেছে। আড়মোড়া ভেঙে চোখ খুলতে চমকে গেল আরহা। ইসাক তার খুব কাছে, রাত জাগা রক্তিম, চোখ জোড়াতে নিবিড় মায়ার ভিড়। গত রাতে সে ঘুমায়নি কি? হয়তো না। কয়েক পলক চেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল আরহা। বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়াতে পেছন থেকে ডাকলো ইসাক। শীতল কণ্ঠে বলল, ঘন্টা একের ভেতর বের হব, তৈরি হয়ে নিন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে নিরুত্তর ওয়াশরুমে ঢুকে যায় আরহা। খানিক সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানায় তাকিয়ে ভ্রু কুচকালো আরহা। নাস্তা সাজিয়ে বসে আছে ইসাক। কুচকানো ভ্রু দেখে নিজে থেকে উত্তর দিল সে, জানি সকাল সকাল নাস্তা করা পছন্দ না আপনার, বমি আসে, কিন্তু এতটা পর না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। কথা বাড়ালো না আরহা। ইসাকের মুখোমুখি বসে পড়ল। নাস্তা করতে শুরু করলো। খাচ্ছে না ইসাক। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে আরহার দিকে তাকিয়ে, দৃষ্টিতে অদ্ভুত এক পীড়া। কিছুটা অস্বস্তি লাগলো আরহার, কিন্তু প্রকাশ করলো না। মাথা নুয়ে খেতে ব্যস্ত সে। সবজি দিয়ে একটা রুটি খেয়ে কোনো রকম উঠে গেল। গলা দিয়ে নামছে না আর। হাত ধুয়ে তৈরি হতেই তোড়জোড় শুরু করলো আরহা। ইসাক নিমিষ দৃষ্টিতে সেদিকে চেয়ে। আরহা আর চোখে একবার ইসাকের দিকে চাইলো। ইসাকের এই চাহনি তাকে বড্ড পোড়াচ্ছে। কোনো রকম চাপা নিঃশ্বাস লুকালো সে। খানিক বাদে ইসাকে উঠে আসতে দেখে থতমত খেয়ে গেল। ভয়ে হাত কাঁপছে থরথর। আচমকা ইসাককে নিজের খুব কাছে অনুভব করলো। বিড়বিড় করে আওড়ালো সে। আমার থেকে মুক্তি পাওয়ার এত তাড়া আপনার? প্রতিউত্তর করলো না আরহা। তাড়াতাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে হাত টেনে আটকিয়ে ফেলে ইসাক। শেষবারের মতো আপনাকে সাজিয়ে দিই আরা। কণ্ঠে একরাশ আকুতি। থেমে গেল আরহা। ইসাক মুখোমুখি বসে পড়ল তার। আরহা যন্ত্রের মতো ইসাকের দিকে তাকিয়ে। মন নেই এখানে, স্মৃতির পাতায় ভেসে বেড়াচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে ইসাকের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। কি মধুক্ষণ ছিল সেই দিনগুলো। বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জিহাদ। ইসাক আজ গাড়ি চালাবে না দেখেই মনে হচ্ছে ভীষণ ক্লান্ত সে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর তেমন অভিজ্ঞতা নেই জিহাদের, তাই সাথে ড্রাইভার নিয়ে এসেছে। পায়ে পানি এসে খানিক ফুলে আছে। জুতা ঢুকাতে পারছে না, পায়ে কষ্ট হচ্ছে। নুয়ে পড়তে গেলে পেটে চাপ লাগছে আর হাড় ব্যথায় কুকড়ে উঠছে বারবার। শেষমেশ বিরক্ত হয়ে হাড় মেনে বসে হাঁপাচ্ছে সে। কৌশিক ইসাক এসে বসে পড়ল পায়ের কাছে। জুতা পরিয়ে মাথা তুলে তাকালো। এক পলক চাহনিতে কি কষ্ট, কি যন্ত্রণা। আজকের এই যন্ত্রণা, এই কষ্ট ইসাকে নিজের তৈরি করা। কেন কাছে টানলো, কেন ভালোবাসলো? দূরেই তো বেশ ছিল। দূর থেকে ঘৃণা করতো, প্রতিশোধ নিত। প্রিয় করে কাছে টেনে সে ভুল করলো। ক্ষণে ক্ষণে বিরহ যন্ত্রণার তাপে জ্বলছে এখন।
চোখ সরিয়ে দ্রুত উঠে দাঁড়ালো আরহা। বড় বড় ধাপে সামনের দিকে এগিয়ে গেল। গাড়ির পিছনের সিটে বসে কাজ তুলে ফেললো ইসাক। সেদিকে চোখ বুলিয়ে জিহাদের সামনে এসে দাঁড়ালো। জিহাদের হাতে একটা ডায়েরি আর 3টা খাম ধরিয়ে দিল। কোথায় কখন পৌঁছতে হবে বাদামিকামে সব লেখা আছে। আরহা আরহা অন্ধকারে কারো ফিসফিসে আওয়াজ। চোখ মেলে চাইলো আরহা। কয়েক পা সামনে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ। অবয়বটা অপরিচিত না তার। এর আগেও অনেকবার স্বপ্নে সাক্ষাৎ সেই সাদা শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে। আজ তার কোলে কোনো শিশু নেই। রক্তমাখা হাতটাও খালি। বিড়বিড় করে বলল আরহা। কে আপনি? কেন বারবার দেখা দেন আমায়? মহিলাটা উত্তর দিল না। পা বাড়িয়ে এগিয়ে এলো আলোর দিকে। চোখ মুখ স্পষ্ট হলো তার। চেহারা দেখে হতভম্ব আরহা। এ তো অবিকল তারই চেহারা। কে সে? ভীতু কণ্ঠে আওড়ালো আরহা। কে তুমি? সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটা হাসলো, বলল, আমি যে তুমি, তুমি যে আমি। মানে? যা তুমি পারো না, তোমার ধামাচাপা ইচ্ছাগুলোই আমি। আমার ধামাচাপা ইচ্ছা? হ্যাঁ তোমার ধামাচাপা ইচ্ছা, তোমার অস্তিত্বে, তোমার ব্যক্তিত্বে আমার বসবাস। আমি তোমার ভেতরের সুপ্ত এক আয়না। কেন বারবার আসো স্বপ্নে? আমি তো আসি না, তুমি আমাকে আনো। আমি? হ্যাঁ তুমি, তুমি অনুতপ্ত, তাই তো তোমার ভিতরের সুপ্ত ভয় আমাকে তোমার সামনে দাঁড় করায়। কেন বারবার স্বপ্নে এসে ভয় দেখাও? কবে মুক্তি দেবে আমায়? যেদিন তুমি নিজের ভয়কে জয় করবে, ধামাচাপা দেওয়া অনুভূতিগুলোকে জিতে নিতে পারবে, তোমার ইচ্ছাগুলো পূর্ণতা পাবে। আমি কি আমার ভয়কে জয় করতে পারবো? পারবে তুমি, অবশ্যই পারবে। সত্যের অনেক জোর আরহা। আস্তে আস্তে ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। ঝাঁকুনি দিয়ে জেগে উঠল আরহা। ঘুম ঘুম পিটপিট দৃষ্টি মেলে তাকালো। গাড়িতে ইসাকের কাঁধে মাথা রেখে আছে সে। চিন্তিত মুখে তাকিয়ে আছে সে। কণ্ঠে উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করলো সে। বিড়বিড় করে কি বলছেন? আপনি ঠিক আছেন? শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো আরহা। অশ্রু স্নাত চোখ ফিসফিস কণ্ঠে বলল, হ্যাঁ ঠিক আছে, একটু পানি খাবো। পানির বোতল এগিয়ে দিল ইসাক। ঢকঢক করে পুরোটাই শেষ করলো। সময় নিয়ে নিজেকে শান্ত করলো। যেদিন জেনেছে আরহার জন্মের সময় তার বাবার কাছে 2টা অপশন ছিল, হয়তো মা বাঁচবে, নয়তো যে কোনো এক সন্তান। মোহাম্মদ চৌধুরী আরহাকে বেছে নিয়েছে, ফলে প্রাণ যায় বাকি দুজনার। ছোট থেকে সেই অনুশোচনা অনুতাপে ঘিরে ধরে তাকে। মাকে কখনো দেখেনি সে। মোহাম্মদ চৌধুরী যথাযথ চেষ্টা করেছে তার মায়ের স্মৃতিজনিত সবকিছু থেকে দূরে রাখতে। তাই পুরো বাড়িতে কোনো ছবি রাখেনি। পিতৃপ্রেম কখনো অবাধ্য বা প্রশ্ন করার অনুমতি দেয়নি তাকে। কিন্তু ভেতর ভেতর নিজেকে নিজে প্রশ্ন করেছে বারবার, কেন বাবা তাকেই বেছে নিল? কেন যমজ বোন মাকে বেছে নিল না? অনুশোচনা অনুতাপে ভেতরে ভেতরে প্রতিক্ষণ পুড়েছে। কৃতজ্ঞতা, নিজের প্রতি ঘৃণা, ভয় থেকে মস্তিষ্কে নিজের মতো করে এক আলাদা দুনিয়া তৈরি করে নিয়েছে। কাল্পনিক চরিত্রকে রূপ দিয়েছে। মায়ের চেহারা যেহেতু জানা নেই, তাই নিজের চেহারা দিয়ে কল্পনা করে নিয়েছে ছোট থেকে। তাই স্বপ্নে সাদা থান পরিহিতা নারীকে তাকে সাথে করে নিয়ে যেতে এসেছে দেখে। এ নিয়ে অনেক মানসিক ডাক্তার দেখিয়েছে আবিদা। ডাক্তারের ভাষ্যমতে মানসিকভাবে অসুস্থ আরহা। কিন্তু একটা প্রশ্ন তখনও সবকিছুর ঊর্ধ্বে। স্বপ্ন দেখার পরদিন কেন কারো খুন হয়? পুরো ব্যাপারটা কি কাকতালীয় নাকি কিছু সত্যতা আছে? হঠাৎ ইসাকের স্পর্শে ঘোর কাটে আরহা। নড়ে চড়ে বসে, চোখ ঘুরিয়ে দেখে তার দিকে ফিরে হাত চেপে ধরে আছে ইসাক। আরহা হাত ছাড়াতে চাইলে গাঢ় কণ্ঠে বলে, আর 5টা ঘন্টার পথ, তারপর সারা জীবনের জন্য চলে যাবেন। একটু ধরে রাখি প্লিজ। ছ্যাদ করে উঠল আরহার বুক। কাতর দৃষ্টিতে তাকালো ইসাকের মুখ পানে। মনে মনে বলল, যদি আপনি না ঠকাতেন, যদি আপনার প্রতিশোধ না হয়ে শুধু ভালোবাসা হয়ে রইতাম, তাহলে আজ জীবনটা অন্যরকম হতো ইসাক। সামনে থেকে জিহাদ ডেকে বলল, মোহাম্মদ চৌধুরী ভীষণ চতুর। নিজের মেয়েকে বিপদে না দেখলে সব বুঝে যাবে। এনার খুন করতে ভাববে না একবার। তাই প্রথমে আমি মুখোমুখি হব, এরপর ইশাক আরহাকে নিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই গলায় ছুরি ধরে, নয়তো পোল্টি দিতে একবারও ভাববে না সে। গলায় ছুরি ধরার কথা পছন্দ হলো না ইসাকের। শান্ত কণ্ঠে বলল, ছুরি ধরার প্রয়োজন নাই। বউয়ের প্রেমে অন্ধ হইও না। জিহাদের তর্জনী দিয়ে আওয়াজ। ইসাকের উদাসীন কণ্ঠে, বউয়ের প্রেমে অন্ধ হলে বউ সাথে থাকতো, ছেড়ে যাওয়ার জন্য তোড়জোড় করতো না। জিহাদ বাহিরে তাকে বাঁকা হাসলো। আর ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিস, প্রতিশোধ যখন প্রিয়। হুম, আমার প্রিয় প্রতিশোধ। আর চোখে তাকালো আরহা। ইসাকের গভীর দৃষ্টি তখনও আরহার দিকে। চোখাচোখি হতে দ্রুত দৃষ্টি সরালো আরহা। প্রসঙ্গ পাল্টে জিহাদের উদ্দেশ্যে বলল,
মোহাব্বত চৌধুরীর মুখোমুখি হবেন আপনি? আড়াল করার মতো কিছু অবশিষ্ট নাই আমার। অ্যানার খোঁজ করতে নুয়ানের অ্যাপার্টমেন্ট অবধি যদি তার চিন্তাধারা পৌঁছতে পারে, তাহলে অবশ্যই পুরো ঘটনায় আমার হাত আছে তাও জানে। তাছাড়া আমি নিজে তার মুখোমুখি হতে চাই। পুরানো অনেক হিসাব এখনো বাকি। মোহাব্বত চৌধুরী কাজলি বেরিয়ে যেতে চাবি নিয়ে দ্রুত নুয়ানের বদ্ধ ঘরের দিকে এগিয়ে যায়। ভোরে কায়দা করে চাবি লুকিয়ে নিয়েছিল, তালা খুলে ভিতরে ঢুকে নুয়ানের কাছে এগিয়ে গেল দ্রুত। আবিদাকে দেখে নুয়ান হতভম্ব বিস্মিত কণ্ঠে বলল, তুমি এখানে কি করে? মোহাব্বত চৌধুরী জানলে? কিছু জানবে না, এনাকে নিয়ে বেরিয়েছে তারা। মানে? আশ্চর্য মুখভঙ্গি নুয়ানের। পুরো ব্যাখ্যা করার সময় নেই, আমাদের এখনই ভাগলপুর নদীর পথে রওনা হতে হবে। পাহারা এড়িয়ে কোনো রকমে বেরিয়ে গেল নুয়ান আবিদা। ভাগলপুর নদীর পাশে জঙ্গলে থেমে আছে গাড়ি। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামছে। জিহাদ ড্রাইভার পরিস্থিতি দেখতে কিছুটা সামনে এগিয়ে গেছে। ভীষণ বিশ্বস্ত ড্রাইভার, জিহাদের ভক্ত। ঘন জঙ্গলে গাড়িতে চুপচাপ বসে আছে ইসাক আরহা। ইসাকের ব্যথাতুর মায়া দৃষ্টি আরহার দিকে, যে না দেখলে এখনই ফুরিয়ে যাবে আরহা। এত কি দেখছে ইসাক, কি সূক্ষ্ম চাহনি। বুকে তীরের মতো বিচ্ছে আরহার। অদ্ভুত এক যন্ত্রণায় নাড়াচাড়া করছে বুক। চোখ ফিরিয়ে সামনে তাকালো। জিহাদ বেরিয়ে আসতে ইশারা করছে। সিটের পেছনে থেকে ছুরি বের করে ইসাকের দিকে এগিয়ে দিল। কাটকাট কণ্ঠে আদেশ করলো। গলায় ধরুন আমার। ইসাক প্রতি উত্তর করলো না কোনো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু। আরো কাছে এগিয়ে গিয়ে বলল, নয়তো মোহাব্বত চৌধুরী বিশ্বাস করবে না। কথা শেষ হতে না হতেই আচমকা আরহাকে নিবিড়ভাবে জড়িয়ে নিল ইসাক। শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জলে পিঠ ভিজছে আরহার, খুব করে জানে অসম্ভব, তবুও শেষবারের মতো আবদার করলো। থেকে যান আরহা। আরহা চুপ রইল। ছলছল করছে চোখ, কথা জড়িয়ে আসছে কণ্ঠে, তবুও অনেকটা জোর দিয়ে বিড়বিড় করে বলল, এনার ক্ষতি করবে। আপনার ভালোবাসা অপূর্ণ থাকলেও আপনার প্রতিশোধ পূর্ণতা পাবে ইসহাক। থেমে থেমে মেঘ ডাকছে। সন্ধ্যা নামতে না নামতে চারিদিক ঘোর অন্ধকারে ডুবে। প্রকৃতির শীতল হাওয়া ছড়াচ্ছে। দূরে কোথাও বুঝি বৃষ্টি হচ্ছে। বাতাসে ভেসে আসছে নদীর পানির কলকল শব্দ। জঙ্গলের এলোমেলো দূর রাস্তায় মৃদু আলো ঝলকানি। বড় হাইস গাড়ি এদিকে আসছে। কিছু দূরে থামলো গাড়ি। গাড়িতে মোহাব্বত চৌধুরী, কাজলি, আরো দুজন। বেশি লোকজন নিয়ে আসেননি। মেয়ের সামনে কোনো ঝামেলা করতে চাইছে না। বেশ চিন্তা ভাবনা করেই ফন্দি পেতেছে। আজ কোনো প্রকার ক্ষতি করবে না ইসাক এনার। ভালোই ভালোই মেয়েকে ছাড়িয়ে পরবর্তীতে সুযোগ বুঝে আক্রমণ করবে। তাদের উপর পায়ের তলায় ফেলে পিষিয়ে মারবে। দুনিয়া থেকে গায়েব করে দিবে একদম। কিন্তু মেয়ের সামনে কিছু করবে না। জিদটা চেপে যাবে কোনো রকম। মেয়ের সামনে নিজের আসল রূপ আসা যাবে না, কিছুতেই আসা যাবে না। গাড়ি থামলো খানিক দূর। মোহাব্বত চৌধুরী জিহাদকে ফোন করে আরহাকে নিয়ে আসতে বলল। অপর পাশ হতে জিহাদের সতর্কবাণী, এনার গায়ে আঁচড় পড়লে আরহাকে ছাড়বে না তারা। এতে যেন মোহাব্বত চৌধুরী ঘাবড়ে গেল। থতমত কণ্ঠে তর্জনী দিয়ে বলল, তোর যেন কোনো কষ্টি না হয়। খ্যাক করে উঠল কাজলি। ঝাঁচালো গলায় বলল, আমার সুবিধার লাগতেছে না কিছু। তুমি ফাঁসবা, সাথে আমারেও ফাঁসাইবা। এই নিয়ে কথা হয়েছে আমাকে, সম্পত্তি লাগবো না তোমার? কাজলি দমে গেল। মোহাব্বত চৌধুরী বাঁকা হাসলো। সব পরিকল্পনা মোহাব্বত চৌধুরীর হলেও এনাকে খুঁজে বের করেছে কাজলের লোকেরা। তাদের কাছে এনা বন্দী ছিল এতদিন। কাজলি এনাকে ছাড়তে রাজি না হলে মোহাব্বত চৌধুরী শর্ত রাখে এনার বদলে অগাধ সম্পত্তি দিবে তাকে। কাজলি খুশি খুশি রাজি হয়, কিন্তু মোহাব্বত চৌধুরীর মনে অন্য মতলব। সে কাজলিকে সম্পত্তি তো দূরে 1 টাকাও দিবে না। আগে ভালোই ভালোই মেয়ে উদ্ধার হোক, তারপর কাজলির একটা ব্যবস্থা করবে। খুব বার বেড়েছে। যেমন পিপিলিকার পাখা গজায় মরিবার কালে কাজলির দশা তেমনই। অনেকক্ষণ যাবৎ ঘাসের আড়ালে নিজেদের ডুবিয়ে রেখেছে নুয়ান আবিদা। মোহাব্বত চৌধুরী আসার আগে বিকালের পরপরই এখানে এসে পৌঁছেছে তারা। সঠিক সময়ের অপেক্ষায় ঘাপটি মেরে বসে। এখানে কি হচ্ছে তা জানতে চুপচাপ আছে। কিন্তু আজ এনার গায়ে কোনো আঁচড় পড়লে বাবা নামক পশুকে এসে ছাড়বে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা। রাগে খনখন করে মোহাব্বত চৌধুরীর গাড়ির দিকে তাকালো সে। কাজলি চুল চেপে ধরেছে এনার। ব্যথায় কুকুরে উঠছে সে। রাগে গড়গড় করে কি যেন বলছে কাজলি। পরিকল্পনা পরিবর্তন হলো। ইসাক না জিহাদ নিয়ে যাবে আরহাকে। মোহাব্বত চৌধুরী পেশাদার খুনি। ইসাকের মুখ দেখে বুঝে যাবে সে আরহার প্রতি দুর্বল, তাও ভীষণ রকম। নিজের মেয়ের নিরাপত্তা দেখে পাল্টা চাল চালাবে, সেই সুযোগ দেওয়া যাবে না তাকে। বিদায় বেলার মতো ঘাতক কিছু দুনিয়াতে দ্বিতীয়টা নেই। ইসাকের শূন্য দৃষ্টি নিজেকে গুছাতে থাকা আরহার দিক। যত সময় কাটছে ইসাকের বুকে চিনচিনে ব্যথাটা বাড়ছে। ইসাক বেশ জানে আজ চলে গেলে আর কোনোদিনও ফিরবে না আরহা, না কোনোদিনও দেখা হবে তাদের। আচ্ছা, ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে নাকি আরহার? শূন্য দৃষ্টিতে আরহার মুখ পানে চেয়ে বিড়বিড় করে বলল, যদি পরিণতি এমন ব্যথা তোর কঠোর হওয়ার ছিলই, তবে ওই চোখের ভাষায় কেন এত মায়া ছিল? জিহাদ বাহিরে দাঁড়িয়ে।
ইসাক গাড়ির দরজার মুখোমুখি পাথর বনে দাঁড়িয়ে ভীষণ অসুস্থ লাগছে, মাথা যন্ত্রণা করছে প্রচুর, শরীর অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি মিইয়ে যাচ্ছে। গাড়ি থেকে নামলো আরহা, ইসাকের শূন্য দৃষ্টিতে নিমিষে চোখে চোখ রেখে কাপা গলায় বলল, ভালো থাকবেন ইসাক। প্রত্যুত্তরে ইসাক কিছু বলতে চাইলেও পারল না, গলায় কথা পাকিয়ে আসছে, কণ্ঠনালীতে ভীষণ পীড়া অনুভব করছে, চোখ উপচে জল বেরিয়ে আসতে চাইছে। ইসাক নিজেকে আটকালো, কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করলো, স্বাভাবিক কণ্ঠে বলল, আমার সন্তানদের বলবেন তাদের বাবা ভীষণ ভালোবাসতো তাদের। চোখে চোখ রেখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ, মৃদু কণ্ঠে আওড়ালো, আচ্ছা বলবো। জিহাদের পাশাপাশি দাঁড়িয়ে দূরে জ্বলতে থাকা আলোর দিকে চোখ রেখে জিহাদের উদ্দেশ্যে ঠান্ডা আওয়াজে বলল আরহা। আমার জিনিস এনেছেন? কাপড়ে মোড়ানো কিছুটা বের করলো জিহাদ, এগিয়ে দিল আরহার দিকে, হাতে নিয়ে কাপড় ছাড়িয়ে নিতে অন্ধকারে চকচক করে উঠল ছুরিটা। মোহাম্মদ চৌধুরীর দেওয়া খাতানা। নুয়াসের মৃত্যুর পর যখন বাপ ভাইয়ের কুকীর্তির কথা জানলো, সেদিন জিহাদ থেকে আরহা এই সাহায্যটাই চেয়েছিল। আবিদাকে নিয়ে আরহার ঘর থেকে ছুরিটাই আনিয়েছে জিহাদ। ওড়নার পেছনে লুকিয়ে নিল আরহা। জিহাদ জিজ্ঞাসা করলো আবার, আচ্ছা, যা করতে চাইছো ভেবে নিচ্ছ তো? পরিণাম কিন্তু ভয়ানক হবে। সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিয়েছি, ভাবাভাবির সময় শেষ। আর কথা বাড়ালো না জিহাদ, আরহার গলায় ছুরি ধরে এগিয়ে গেল সামনের দিকে। মোহাব্বত চৌধুরী এনাকে নিয়ে দাঁড়িয়ে, মেয়েকে দেখে খুশিতে আকুপাকু করে উঠল চোখ, পরক্ষণে রাগে জ্বলে উঠল, জিহাদের উদ্দেশ্যে আওয়াজ করে বলল, তোর ওর গলা থেকে ছুরি সরাকু বাচ্চা। এনাকে ছাড়ো আগে। তোরে না ছাড়লে এনারা ছাড়া পাইব না। ভেবে বলছো তো? মোহাম্মদ চৌধুরী, তোমার মেয়ের জীবন আমার হাতে, হাত নাড়াতেই মাটিতে লুটিয়ে পড়বে। হারামজাদা বিশ্বাসঘাতক। এর উদাহরণ তোমার থেকে ভালো আর কে হতে পারে? বাঁকা স্বরে বলল জিহাদ। মোহাম্মদ চৌধুরী দমে গেল আচমকা, মেয়ের সামনে উল্টাপাল্টা বলে ফাঁসতে চায় না সে, পরে কুত্তার বাচ্চাকে দেখে নিবে। এনাকে ছেড়ে দিল, ভয়ে ছুটে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভাইকে জড়িয়ে ধরল সে। ইসাক বোনকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, ছলছল দৃষ্টিতে আরহা পিছন ফিরে তাকালো। এত কষ্ট হাহাকারেও এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটে। ইসাকের সাথে চোখাচোখি হতেই কয়েক পলক চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। গুরুম গুরুম মেঘের ডাক, ঝড়ো হাওয়ায় তোলপাড় চারিদিক। এখনই বুঝি আকাশ ভেঙে মেঘ নামবে ঝরঝরে, তলিয়ে দেবে সব। আকাশ চমকানোর কারণে আলো জ্বলছে মাঝে মাঝে। সামনে থাকা মোহাম্মদ চৌধুরীর দিকে পা বাড়ালো, কাছাকাছি যেতে এতদিন পর মেয়েকে দেখে বুকে জড়িয়ে ধরলেন তিনি। চোখ থেকে উপচে আসছে জল, জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তুমি ঠিক আছো তো মা? ওই জানোয়ারের বাচ্চা তোমার কোনো ক্ষতি করে নাই তো? অস্বাভাবিক শান্ত আরহা নিথর গলায় প্রশ্ন করলো। কেন করলে বাপজান? মোহাম্মদ চৌধুরী মেয়ের কথার মানে বুঝলো না ঠিক, নিজের মতো আন্দাজ করে বলতে শুরু করলো, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে মা। বইনের ক্ষতির ডরে না দেখাইলে তোমাকে ছাড়তো না। তোমারে বড় ভাই জানার নাই ওই ইসাক খুন করছে। আরহা নিরুত্তর। মেয়ের স্তব্ধতা দেখে মোহাম্মদ চৌধুরী তড়িঘড়ি করে বললেন, এনার কোনো ক্ষতি করি নাই, বরং নিজের মায়ার মতো রাখছি। চলো এবার বাড়ি চলো, তোমার উপর অনেক ধকল গেছে, বাড়ি যাইয়া এবার রেস্ট নাও। বলেই মেয়ের হাত ধরে মোহাম্মদ চৌধুরী সামনের দিকে এগিয়ে গেলেন। আরহা থেমে গেল, বাবার হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল, নিথর আওয়াজে বলল, কোন বাড়ি বাপজান যেখানে প্রতিনিয়ত অন্যায় হয়, মেয়েদের শরীর বেচা হারামের কামাইয়ের সংসার চলে? মোহাম্মদ চৌধুরী থমকে গেল, চোখ মুখে স্তব্ধ ও হতভম্ব। ডরে ডরে পেছন ফিরে চাইল। আসমানে বিদ্যুৎ চমকে স্পষ্ট এক আলো ফুটলো। অন্ধকারে আরহার জ্বলন্ত অগ্নিশিখার মতো টকটকে চোখ ভেসে উঠল। ভয়ে 2 কদম পিছিয়ে গেলেন তিনি। বাবার দিক এগিয়ে গেল আরহা, কাটকাট গলায় বলল, মা বাবা মরা এতিম মেয়ের বয়সী মেয়েদের পতিতা বানাতে বুক কাঁপলো না তোমার? একবারও মনে হতো না আমার কথা? মোহাম্মদ চৌধুরীর ভীতু আওয়াজ। তার এইসব কি কইছে তোমারে ইসাক? এগুলো মিথ্যা, এগুলো সব মিথ্যা। ও তোমারে ভুলভাল বুঝাইছে। ছিল হাসলো আরহা, চোখে চিকচিক করছে জল, ভাঙা গলায় বলল, ইসাক তার সাথেও তো তুমি কম অন্যায় করো নাই বাবা। ওনার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছ। হিসাকে নানা সম্পত্তি হাতিয়ে তোমার খাইশ মেটেনি। তুমি আর তোমার ওই জানোয়ার ছেলে মিলে তার পুরো পরিবারকে মেরে দিলে, ধর্ষণ করলে তার বোনকে। ভাবি মায়ের সাথেও তো কম অন্যায় করনি তোমরা। যেই মেয়েটা তোমাদের সংসার সাজালো, দিনের পর দিন সংসারের জন্য, তোমার ছেলে মেয়েদের দেখাশোনার জন্য খেটে গেল, তাকেও ছাড়লে না। স্ত্রীর পরিচয়ে রক্ষিতা সাজিয়ে রাখলে তোমার ছেলে, অত্যাচার করে দাসী বানিয়ে রাখলো।
আর তুমি সব জেনে শুনে চুপ থাকলে। জানো বাবা, কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দুনিয়ায় প্রকৃতির প্রতিশোধ নামক কিছু আছে। তোমার পাপের সাজা আমি পেয়েছি। বিনা দোষে প্রতারিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, ধর্ষিত হয়েছি, তিল তিল করে প্রতিদিন মরছি। বলেই কেঁদে উঠল আরহা। মোহাব্বত চৌধুরী ছুটে এলো। ছোট থেকে কখনো মেয়ের কান্না সহ্য করতে পারেননি তিনি। সারা জীবন মাথায় তুলে রেখেছে। এত বছর এত অন্যায় অপরাধ করে তার বিন্দুমাত্র অনুশোচনা, আফসোস হয়নি। কিন্তু আজ সেই অন্যায়ের কথাগুলো মেয়ের মুখে শুনে ভীষণ লজ্জা লাগছে, অনুশোচনা হচ্ছে। মেয়ের চোখে তীব্র ঘৃণা ভীষণ পোড়াচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। মেয়েকে শান্ত করতে কাছে এসে জড়িয়ে ধরতে ধারালো কিছু শব্দ পেল। পেটে কিছু ডুবেছে। পেটে চোখ বুলে তিনি স্তব্ধ, হতবাক। তার তিরুমা তার পেটে ছুরি ঢুকালো। তার দেওয়া ছুরিতেই তাকে রক্তাক্ত করলো। নিমিষ বড় বড় চোখে মেয়ের দিকে চেয়ে থাকলো। দৃষ্টিতে কি ক্রোধ, আকাশ ছোঁয়া ঘৃণা। বিড়বিড়িয়ে বলল, এরা কি কইলা তোর মা? ছুরিটা হাতে তুমি দিয়ে বলেছিলে বাপজান, আমার জীবনে অসুরের ছায়া পড়লে যেন এই ছুরিতে বিনাশ করি তার। আমার জীবনের সবচেয়ে বড় অসুর তুমি। আমার জীবনে আজ যত অশুভ ছায়া তা তোমারই পাপে গড়া। আজ তোমার সমাপ্তিতে ইতি টানবে এই প্রতিশোধের গল্প। মুক্তি পাবে এতিমখানার বাচ্চা মেয়েগুলো। তোমার বিনাশ খুব জরুরি বাপজান। মেয়ে অস্বাভাবিক শান্ত আওয়াজে মোহাব্বত চৌধুরী ছলছলে চেয়ে আরহাকে আঘাত করতে দূর থেকে ছুটে আসছে মোহাব্বত চৌধুরীর সাথে আসা লোকজন। গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে কাজলি। রক্তাক্ত মোহাব্বত চৌধুরী উঠে দাঁড়ালো। হুঙ্কার দিয়ে নিজের লোকদের বলল, খবরদার, আর এক পাও বাড়াবি না। থেমে গেল তারা। মোহাব্বত চৌধুরীর দাস মালিকের কথা কি করে খেলাফ করে? যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে, চোখের মনি করে রেখেছে, আজ তাকে কি করে আহত হতে দিবে? না, কখনোই না। পৃথিবীতে হাজার হাজার খারাপ লোক থাকতে পারে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তেমনি মোহাব্বত চৌধুরী মানুষ হিসাবে নিকৃষ্ট, জঘন্য হলেও আরহার পিতার দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আচমকায় কেউ ছুটে এসে আরহার হাত থেকে ছুরি নিয়ে নিল। মোহাব্বত চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে অনবরত তার পেটে ছুরিকাঘাত করতে লাগলো। আরহা ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো নুয়ান। নুয়ান কাঁদছে, হাউমাউ করে কাঁদছে আর বলছে, ক্ষমা করো বাবা, তুমি শ্রেষ্ঠ পিতা হলেও মানুষ হিসাবে নিকৃষ্ট। ক্ষমা করো বাবা, তুমি শ্রেষ্ঠ পিতা হলেও মানুষ হিসাবে নিকৃষ্ট। আজ নিকৃষ্ট সন্তান হলেও ভাই হয়ে এটাই আমার কর্তব্য। বোনের দায় নিজের উপর নিতে একের পর এক আঘাত করে যাচ্ছে পিতাকে। হঠাৎ মোহাব্বত চৌধুরী ঢুলে পড়ল মাটিতে। ড্যাবড্যাবে দৃষ্টিতে চেয়ে থাকলো আরহার দিকে। বিড়বিড় করে কিছু একটা বলল। আরহা স্তব্ধ, হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। কি হলো? ভাই কোথা থেকে আসলো আর এমনটা কেন করলো? ততক্ষণে ইসাক ছুটে এসেছে। আরহারা তাদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। অন্ধকার কালো রাত, কি হচ্ছে দূর থেকে বোঝা মুশকিল। যখন বুঝলো আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, ইসাক আরহার সামনে বসে পড়ল। আরহার অসম্ভব রকম শান্ত। পিতাকে খুন করবে শোকে কি পাথর হয়ে গেল মেয়েটা? এমন দমবন্ধ পরিস্থিতি কি করে সামলাবে সে? এত বছর শত্রুর বিনাশে খুশি হবে নাকি স্ত্রীর ভয়ঙ্কর শোকে কষ্ট পাবে? কি করা উচিত? মোহাব্বত চৌধুরীর মৃত্যুতে বিন্দুমাত্র কষ্ট নেই তার, কিছু আরহার মোহাব্বত চৌধুরীর মৃত্যুতে বিন্দুমাত্র কষ্ট নেই তার, কিন্তু আরহার এমন অসম্ভব রকম শান্ত স্বভাবে ভীষণ ভয়। বার কয়েকবার আরহাকে ডাকলো। আরহা নিশ্চুপ, অস্বাভাবিক শান্ত। ইসাক ধাক্কা দিতে ঘোর কাটলো তার হাতে। রক্ত দেখিয়ে পাগলের মতো বিড়বিড় করে বলল, আমি আমার বাপজানকে খুন করেছি ইসাক। এখন আপনার প্রতিশোধ পূর্ণ। মেরে ফেলেছি তাকে, জানে মেরে ফেলেছি একদম। বলতে বলতে হাউমা করে কেঁদে উঠল আরহা। নুয়ান ছুরি হাতে তখনও শান্ত দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে তার চিৎকার কান্নাটা থেমে গেছে এখন। আবিদা দূরে মূর্তি বনে দাঁড়িয়ে। এতক্ষণ যা ঘটলো এখানে সব যেন কোনো খারাপ স্বপ্ন। জিহাদ পরিস্থিতি সামলানোর চেষ্টায়। থানায় ফোন করা হয়েছে, পুলিশ আসছে। আরহা কাঁদছে, চোখ বুজে কেঁদে যাচ্ছে। যে পিতার গায়ে সামান্য আঘাতে চিরচির হয় তার বুক, চিরচির হয় তার বুক, আজ নিজ হাতে সেই পিতাকে খুন করলো। খুনি, হ্যাঁ খুনি সে। কাজলি এখনো ঘোরে কি থেকে কি হয়ে গেল। মোহাব্বত চৌধুরী খুন হলো নিজ ছেলে মেয়ের হাতে। এখন তার কি হবে? মোহাব্বত চৌধুরী তো সম্পত্তি কিছু লিখে দিল না। এতিমখানায় প্রমাণের ওই ফাইলটাও তাদের হাতে। এখন কি হবে তার? মোহাব্বত চৌধুরী তো মরল, এখন ফাঁসবে সে। এই সব কিছু হয়েছে অলক্ষী আরহার কারণে। ওই ডাইনিটাই সব নষ্টের মূল। রাগে ক্ষোভে গড়গড় করে উঠল কাজলি। গাড়ি থেকে গুলি নিয়ে হড় করে তেড়ে আসছে আরহার দিকে। আজ এই মালটাকে ছাড়বে না সে।
যান যায় যাক, তবুও নিজের রাগ দমিয়ে তারপরই মরবে। সকলের ধ্যান আরহা নুয়ানের দিকে। ফোনে কথা বলতে ব্যস্ত জিহাদ। রক্ত দেখে এনা ভয়ে দূরে দাঁড়িয়ে। ইসাক আরহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা। আচমকা তার চোখ আটকায় দূর থেকে পিস্তল হাতে ধেয়ে আসা কাজেলির দিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে পিস্তল আরহার দিকে পয়েন্ট করতে আরহাকে জড়িয়ে পিছনে ঘুরিয়ে আড়াল করে নিল ইসাক। সঙ্গে সঙ্গে গুলির প্রকট আওয়াজ, 1 2 3টা। কিছু বুঝে ওঠার আগে ঘাড় ফিরিয়ে তাকাতে দেখলো সবাই আরহাকে জড়িয়ে ইসাক ঢলে পড়ছে মাটিতে। ঢাল হয়ে আরহাকে আড়াল করে কাজলির সবগুলো গুলি জড়িয়ে নিল নিজের শরীরে। রক্তাক্ত পিঠ, স্তব্ধ আরহা। এক মুহূর্তের জন্য তার দুনিয়া থমকে গেল। কি থেকে কি ঘটলো বুঝার আগে চোখের সামনে সবটাই ঝাপসা হয়ে আসলো। জিহাদ ছুটে আসলো। পরপরই আবিদা নুয়ান কাছে এসে দাঁড়ালো। ইসাক আরহার কোলে ঢলে। শক্তপোক্ত জিহাদ মুহূর্তে নড়ে উঠল, ভয়ে মিয়ে গেছে। ইসাকের রক্তাক্ত দেহ দেখে থরথর করছে তার শরীর। বিড়বিড় করে বলল। গাড়ি আনছি আমি। আটকালো ইসাক, ভাঙা গলায় বলল। গাড়ি আনার দরকার নেই ভাই, বাঁচবো না আমি। জিহাদ ধমক দিয়ে বলল। চুপ, বড় কিচ্ছু হবে না তোর, আমি আছি তো, এক্ষুনি হসপিটাল পৌঁছাবো আমরা। শ্বাস নিয়ে মৃদু হাসলো ইসাক। লাভ নেই, বাঁচবো না আমি। চোখ জল শূন্য, নিষ্প্রাণ চেয়ে আছে আরহা। অনুভূতিহীন যন্ত্রের মতো বিড়বিড় করে বলল। এমনটা কেন করলেন ইসাক? কাপা কাপা হাতে গালে হাত ছোয়ালো ইসাক। আপনি যে শুধুই আমার চোখের সামনে মৃত্যুকে আপনার গা হতে দেই কি করে? তাছাড়া বলেছিলাম প্রায়শ্চিত্তের সুযোগ পেলে পিছপা হব না। আমি যা করেছি তা অন্যায়, পাপ। আমার পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতে হবে। আমার মৃত্যুতে আপনি মুক্তি পাবেন, আপনার জীবনের সবচেয়ে নেগেটিভিটি চলে যাবে। বিচ্ছেদ চেয়েছি, আপনার মৃত্যু তো চাইনি। আপনার থেকে বিচ্ছেদ আমার কাছে যে মৃত্যুর সমান। ওই মৃত্যুর থেকে এই মৃত্যু আমার অনেক সুখের। তাছাড়া বেশি দিন বাঁচবো না। ব্রেন টিউমার আমার, লাস্ট স্টেজ। আমার হাতে আর মাত্র 1-1.5 মাস আছে। হসপিটালের বেডে পৌঁছে গেলে মরাচ্ছে আপনার বুকে চিরনিদ্রায় ঢলে পড়া অনেক শান্তির। অতিশোকে পাথর বনে যায় মানুষ। আরহাও যেন তাই। ইসাক শ্বাস নিচ্ছে টেনে টেনে। চোখ জোড়া বড় বড় হয়ে যাচ্ছে। নিঃশ্বাস থেমে থেমে যাচ্ছে, আবারও যেন টেনে নিচ্ছে। আহ, কি যন্ত্রণা! বুকে হাত রেখে ঢলতে ঢলতে ব্যথাতুর কণ্ঠে বলল ইসাক। মরণ যন্ত্রণা এত কষ্টের? ইসাকের ছটফটানি যন্ত্রণায় বুক চিরে যাচ্ছে আরহার, অথচ মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না। চোখে নোনা জলের স্রোত। ইসাক মাথা উঁচু করলো। আরহার গালে ঠোঁট ছুঁয়ে ধীর কণ্ঠে বলল। কাঁদবেন না আরহা, আপনার কান্না সহ্য হয় না আমার। শেষবারের মতো একটা আবদার রাখবেন, একটু জড়িয়ে ধরবেন আমায়। এবার ডুকরে কেঁদে উঠল আরহা। প্রিয় স্বামীকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির বড় বড় ফোঁটা ভবন ছুঁইছে, যেন তাদের বিদায়ক্ষণ অসামান্য। যেন তাদের বিদায়ক্ষণে আসমানও কাচ্ছে। আরহা শক্ত হাতে ইসাকে বুকে জড়িয়ে নিল, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। বৃষ্টিতে ভিজে দুজন একাকার। বৃষ্টির জলে রক্ত ধুয়ে মিশে যাচ্ছে। কাঁপাকাঁপি গলায় বলল ইসাক। আমাকে ক্ষমা করবেন আরহা, অবেলায় আপনার আকাশে এসে প্রতিশোধের আগুনে আপনার গোছানো জীবনটা তছনছ করে দিলাম। অসহায় ভঙ্গিতে ভেঙে পড়ল আরহা। আজ সব অভিমান, অভিযোগ বৃষ্টির কণার সাথে যেন ধুয়ে গেছে অনেক আগে। দুনিয়ায় সব অসহায়ত্ব যেন তাকে ঘিরে। আজ ইসাকের সাথে বাঁচতে চাইছে খুব, কিন্তু ভাগ্য যেন ভীষণ নিষ্ঠুর। ইসাক জিহাদের উদ্দেশ্যে বলল। আমার কোনো পরিবার নেই, তুমি এনেছিলে আমার একমাত্র পরিবার। তোমার কাছে শেষ আবদার, খেয়াল রেখো আমার আরহার। আরহার দিকে চেয়ে মৃদু হেসে আক্ষেপ জড়িয়ে বলল। আফসোস, সন্তানের মুখ দেখা হলো না আমার। তবে কথা দিলাম, পৃথিবীর বুকে বর্ষণ নামে যতবার আপনার কাছে ফিরে আসবো ততবার। ভালোবাসি, ভালোবাসি আমার প্রিয় প্রতিশোধ। ইসাকের কপালে কাপা কাপা অধর ছুঁয়ে ফিসফিসি কণ্ঠে বলল। ভালোবাসি ইসাক, ভীষণ ভালোবাসি আপনাকে। এই দুই বাক্য ইসাকের বুকে প্রশান্তির ঢেউ ছড়িয়ে দিল। মৃত্যু যন্ত্রণা অনেকটাই গুছিয়ে এলো। ঠোঁট মেলে মৃদু হাসলো, যেন বহুকাল অপেক্ষার ফল পেল। বড় এক শ্বাস টেনে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। একই সময় আজ নিজের সমস্ত অস্তিত্ব হারালো। না পিতা রইল, না স্বামী। ইসাকের বুকে মাথা ঠেকিয়ে ইসাক বলে বুক ফাটা এক চিৎকারে জ্ঞান হারালো আরহা। মাথা পড়ে রইল ইসাকের প্রাণহীন বুকে। আকাশ যেন কাঁদছে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাদের নিথর দেহ। মোহাম্মদ চৌধুরীকে হত্যায় নুয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশে। জবানবন্দি দিয়েছে তার বাবাকে সে হত্যা করেছে। কারণ দেখিয়ে বলেছে হত্যাকাণ্ড সহ নানা অবৈধ কাজে জড়িত বলে নিজের বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে।
প্রমাণস্বরূপ মোহাম্মদ চৌধুরী নুয়াসের অবৈধ সকল কর্মে সেই ফাইল। আরহা ভাইকে বাঁচাতে অনেকবার পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে মোহাম্মদ চৌধুরীর খুন সে করেছে, কিন্তু পুরনো মেডিকেল রিপোর্ট দেখিয়ে আরহাকে মেন্টালি আনস্টেবল বলে জিহাদ পুরো ব্যাপারটা কায়দা করে সামলে নিয়েছে। মেন্টালি আনস্টেবল হওয়ায় আরহার স্বীকারোক্তি কার্যকর হয়নি। অনেক বছর পুলিশের চাকরিতে নিযুক্ত থাকায় খুব একটা খাটতে হয়নি জিহাদকে। পুরো ব্যাপারটা খুব সহজেই সামলে নিয়েছে। আদালত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে নুয়ানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে ইসাক হত্যায়ও মোহাম্মদ চৌধুরীর সাথে অবৈধ ব্যবসায় জড়িত থাকায় কাজলির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ঢাকার পতিতালয় বন্ধ করে দিয়েছে। সেখানে থাকা মেয়েদের দায়িত্ব কোনো এক সংস্থা নিয়েছে। নুয়ান আরহা তাদের টাকা পয়সা সব সম্পত্তি এতিমখানায় দান করেছে। হারাম কামায়ের 1 টাকাও রাখেনি। এতিমখানা এখন আর চেয়ারম্যান বাড়ি বা মোহাম্মদ চৌধুরীর নামে নেই, তার পুরনো নামে ফিরে গেছে। মোহাম্মদ চৌধুরী আর তার ছেলে নুয়াসের কীর্তি শাহপুরের মানুষ অবগত। রোদপুরের উপর থেকে কালো মেঘেরা সরে গেছে। রোদের উজ্জ্বল আলোয় আলোকিত চারিদিক যেন নতুন জীবন খুঁজে পেয়েছে। আচমকা সবার জীবনে বিরাট পরিবর্তন এলো। অনেককাল অন্ধকার পাপের দুনিয়ায় থেকে যেন পুনর্জন্ম হলো সবার। মাস কয়েক পর আরহার কোল জুড়ে যমজ কন্যা এলো, কিন্তু মা হওয়ার যতটা খুশি হওয়ার কথা তার কিঞ্চিত ফুটে উঠল না আরহার মাঝে। এই পুনর্জন্মে অতীতের কিছু রেশ আজও রয়ে গেছে, সুপ্ত এক পীড়া বুক জুড়ে। জ্ঞান ফেরার পর ইসাকের মৃত্যুতে 1 ফোঁটা কাঁদেনি সে। ইসাকের দাফন কাজ সবটাই পাথর বনে দূর থেকে দেখেছে। আরহার অস্বাভাবিক শান্ত আচরণে আবিদা ঘাবড়ে যায়। মা হতে চলেছে, চাপা কষ্টে যদি কোনো অঘটন ঘটে বেশ কয়েকবার কাঁদতে বলে আরহাকে। বুকের চাপা পীড়াটা কান্নার সাথে ঝেড়ে ফেলতে বলে, কিন্তু আরহা সবটা শুনেও যেন কিছু শোনেনি। নিজেকে শক্তপোক্ত বেশ স্বাভাবিক করে রেখেছে। মেয়েদের জন্ম নিয়েও কোনো উৎসাহ নেই। আচ্ছা, মেয়েটা কি অনুভূতি শূন্য হয়ে গেল? আরহাকে নিয়ে ভীষণ চিন্তা হয় আবিদার। মেয়েরা দোলনায় ঘুমাচ্ছে, এদিকে ব্যাগপত্র গুছাচ্ছে। আরহা এই পরিস্থিতি, এই অস্বচ্ছ সমাজে মেয়েরা বেড়ে উঠতে পারবে না ঠিকঠাক। সমাজের ধরাবাঁধা নিয়ম তাদের দিকে আঙ্গুল তুলছে বারবার। তাই সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের নিয়ে ভিন দেশে পাড়ি জমাবে। কানাডাতে তার নানা বাড়ির কয়েক আত্মীয় আছে, তাদের সাথে কথা হয়েছে, সব ব্যবস্থা করা শেষ। আগামীকাল ফ্লাইট। ঘরে এলো আবিদার সাথে জিহাদ। ফ্লাইটের টিকিট নিয়ে এসেছে, সাথে হাতে করে একটা ব্যাগ। আরহা টিকিট নিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, আমাদের এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ। জিহাদ প্রতি উত্তরে বলল, এসব তোমার জন্য করিনি, তুমি বরাবরই আমার অপছন্দের। আরহা তাচ্ছিল্য হাসলো, মৃদু কণ্ঠে আওড়ালো, আপনি যে আমার খুব পছন্দের এমনটা কিন্তু না, তবুও আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি যা করেছি তা আমার ভাইয়ের জন্য। ইসহাকের শেষ আবদার খেয়াল রাখি যেন তার আরহার। ইসাকের কথা উঠতে বুকে ছ্যাদ করলো। প্রসঙ্গ পাল্টাতে বলল, ভাইয়ের অবর্তমানে খেয়াল রাখবেন এনার। তা রাখবো। তুমি প্রসঙ্গ পাল্টালে সত্য বদলে যাবে না আরহা। ইসহাক ভীষণ ভালোবাসতো তোমায়, তা তো মানো। অস্থির হয়ে উঠল আরহা। গলা কাঁপছে তার, চোখ জলে টলটল। দৃষ্টি ফিরিয়ে বড় নিঃশ্বাস ফেলতে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, ভাবিমা, তুমি কাল বিদায় জানাতে এয়ারপোর্ট যাবে। আবিদা কিং কর্তব্য বিমূঢ় হয়ে জবাব দিল, হ্যাঁ যাবো। আরহা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কথা এড়াতে দরজার দিকে পা বাড়াতেই অমনি পেছন থেকে আবিদা ডেকে বলল, পালাচ্ছিস? যার জন্য দেশ ছাড়ছিস, ভিন দেশে পাড়ি জমাচ্ছিস, তাকে স্মৃতি থেকে মুছবি কি করে? থেমে গেল আরহা। ধপ করে বসে পড়ল চেয়ারে। শরীর কাঁপছে থরথর। কান্না বেরিয়ে আসতে চাইছে। কান্না চেপে কোনো রকম আওড়ালো, হ্যাঁ, ভুলতে চাই তাকে। বারবার কেন মনে করাও? দেশ ছাড়লেই কি স্মৃতির পাতা থেকে সে মুছে যাবে? দেখি না চেষ্টা করে। আরহা চুলে হাত বুলিয়ে বলল, পারবি না তুই। এবার অসহায় হয়ে পড়ল আরহা। কান্না চেপে রাখতে পারল না আর হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, এখানে থাকলে তিলে তিলে মরবো আমি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে আমার। আমার আক্ষেপ, আমার যন্ত্রণা কি করে কমাবো আমি? সে জানতো বাঁচবে না বেশি দিন। শেষের দিনগুলো খুব করে কাছে চাইছিল আমায়। তার শেষ আবদার আমি রাখিনি। আমি খুনি। তাকে ক্ষণে ক্ষণে খুন করেছি। এতে তোর কোনো দোষ ছিল না তিরু, তুই কি জানতি? একজন মৃত্যু পথযাত্রী কতটা অসহায় একা হলে নিজের রোগের কথা লুকায়। দূর থেকে সবটাই দেখছিল জিহাদ। আরহার কথা কান্নায় চোখ ভরে আসছে জলে। সেও তো ইসাকের কাছের একজন। তাহলে এ রোগের কথা ইসাক তার থেকে কেন লুকালো? আর এত কাছে থেকে ও কেন বুঝলো না? একবার জানালো না কেন ইসাক? সেই অনুশোচনা আক্ষেপে আজও পুড়ে। না, আর থাকতে পারবে না এখানে। যেই কাজে এসেছিল তা দ্রুত করে বেরিয়ে যাবে। আরহার দিকে গিয়ে হাতে থাকা ব্যাগটা এগিয়ে দিল, বলল,
তার মৃত্যুর পর তোমার কাছে এই জিনিসগুলো পৌঁছে দিতে বলেছিল ইসাক। আরহা স্তব্ধ দৃষ্টিতে মাথা তুলে তাকালো। জিহাদ আবারও বলল, আসি। তোমার ভাইয়ের শেষ চিহ্ন। তার মেয়েদের থেকে আলাদা করো না আমায়। সেখানে গিয়ে যোগাযোগ রেখো। আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল জিহাদ। দুপুর গড়িয়ে বিকাল নামলো, গোধূলি লগ্ন। আরহা অনেকটা সাহস জুগিয়ে জিহাদের দেওয়া ব্যাগ খুললো, ভেতরে একটা ডায়েরি আর খাম বের হলো। অনেক সাহস জুটিয়ে কাপা কাপা হাতে ডায়েরিটা নিল। ডায়েরির পেজ উল্টাতে আরহা ঝলঝলে একটা ছবি ভেসে উঠল, পিন দিয়ে ডায়েরিতে বেশ শক্ত করে আটকানো। ছবিতে আরহার বিষণ্ণ চোখ জোড়া দূর আকাশে। এই ছবিটা অনেক আগের, ইসাকের সাথে প্রথম দেখারও অনেক আগের। কৌতূহলী তরবর হাতে ডায়েরির পাতা উল্টালো আরহা, সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় প্রতিশোধ, ডায়েরিটা যখন আপনার হাতে, তাহলে আমি এই দুনিয়া ছেড়ে অনেক দূরে। কেমন আছেন আপনি? ভালো তো? ছবিটা দেখে চমকে গেছেন নিশ্চয়। অনুভূতি প্রকাশে বরাবরই অক্ষম আমি, তাই আর শেষ সময়টা নিজের অনুভূতিগুলো ডায়েরিতে লিখে যাচ্ছি। আপনাকে দেখেছিলাম ছেড়াবন্ধার কোনো এক বিকেলে, রোদপুর হাইওয়ের পাশে কাছে ঘেরা এক রেস্তোরাঁয়। গালে হাত দিয়ে ডাগর ডাগর অসহায় দৃষ্টিতে স্বচ্ছ দর্পণে দেওয়ালে তাকিয়ে, ঠোঁট উল্টে বসে, মনিল রক্তিম ঠোঁটের কোণে মন খারাপের দাগ। ছেড়াবন্ধরা তার ভীষণ রকম অপছন্দ যেন। বিরক্তির সহিত ছনছন করে বেজে ওঠা চুরির শব্দে যেন তার এই ইশাদি কালো জামদানির বড় আসল মেজে ছুঁই ছুঁই। বেখেয়ালি তার সেই খেয়াল আছে কি জানি। অজান্তেই ক্যামেরাবন্দি করে নিলাম তাকে। কিন্তু কে জানতো সেই নিস্তেজ মন খারাপের বিকালটা আমার কাল হয়ে দাঁড়াবে। সে দেখেই না কাউকে চোখে বাজে আর না মনে ধরে। ঘুমন্ত জাগ্রত শুধু তারই প্রতিচ্ছবি চোখে থাকে। তখনও জানতাম না আমার প্রথম ভালোবাসাটাই আমার অজানা প্রতিশোধ। পরিবারের মৃত্যুর পর ভীষণ রকম একা হয়ে যায়। না ছিল কোনো সঙ্গী, না আপন কেউ। পরিবার বলতে একমাত্র বোন, সেও পাগলা গারোতে। তুর্কিতে বাবার ফেলে আসা ছিন্ন ভিন্ন ব্যবসাটা গড়তে গড়তে পেরিয়ে গেল বহু বছর। ততদিনে প্রতিশোধের আগুনে ভালোবাসার অভাবে হৃদয়হীন হয়ে গেছিলাম আমি। বেড়ে উঠল কোনো কিছুর অভাব, সময়ের সাথে বিচ্ছিন্নতা, একাকিত্বটাও যেন ঘিরে ধরল আমায়। এক সময় ম্যানেজারের পরামর্শে একাকিত্ব গোছাতে বেছে নিলাম অপকর্ম। জড়িয়ে পড়লাম নারীর নেশায়। সারাদিনে অফিসে কাজের পর নারীতে ডুবে থাকাই ছিল আমার কাজ। টাকার বিনিময়ে শরীরে সেই চুক্তিতেই নেশার ঘরে কিছু একটা খুঁজতাম আমি। কিন্তু রাত পহলে দিনের আলোয় ফুটতে ছেড়ে দিতাম। যখন প্রতিষ্ঠিত হয়ে প্রতিশোধ নিতে ফিরে এলাম দেশে, আমি আমার জীবনে এক অদ্ভুত কাণ্ড ঘটালাম। প্রথম দেখায় ভালো লাগা আপনায়, দ্বিতীয় সাক্ষাৎ আপনার বাড়িতে। সাদা কলেজ ড্রেসে বৃষ্টি ভেজা সেই স্নিগ্ধ চোখ, দুষ্টমিতে প্রমত্ত অদ্ভুত ঘোরা, সেই আঁকেতে চোখ আটকেতে কোথায় হারিয়ে গেলাম যেন। বর্ষণে সেই দিন কখনই ভুলব না আমি। সেদিন মানুষ রূপে সেই জানোয়ারের ঘরে আপনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম ভিকটিম কেন, কিন্তু পরে জানতে পারি আপনি মোহাম্মদ চৌধুরীর মেয়ে। জানার সাথে সাথে অদ্ভুত এক বিকৃতা চেপে ধরল। এত বছরের প্রতিশোধ নিতে প্রথম ভালো লাগাটা দেবে গেলাম মোহাম্মদ চৌধুরীর প্রতি তীব্র ঘৃণায়। তার প্রিয় জিনিসকে আঘাত করতে বাধ্য করেছে। আমার প্রতিশোধ, আমার রাগ, আমার ক্ষোভ শেষমেশ আমার কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিশোধ নিতে বিয়ে করলাম আপনাকে, কিন্তু যতদিন গড়াচ্ছিল সেই সাথে আপনার প্রতি দুর্বলতাটাও বাড়ছিল। অনেকবার আপনাকে আঘাত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অন্য নারীদের প্রতি এক বিকৃতা ঝেপে ধরল। সারাদিন আপনার বিরহে কাটিয়ে সারা রাত চোখের সামনে রেখে মুগ্ধ হয়েছে নির্ঘুম জেগে থাকতাম। দিন দিন দুর্বলতা বাড়ছিল আমার। নিজের ভিতর দুই সত্তার সাথে লড়তে লড়তে পাগল হচ্ছিলাম আমি। কখনো কাছে টানছিলাম, কখনো আবার দূরে ঠেলে দিচ্ছিলাম। আমার ভিতর প্রথম সেদিন ভয় কাজ করে, যেদিন আপনি বাড়ি ছেড়ে রোদপুর পালিয়ে গেলেন। সেদিন ভয়ে কুকিয়ে গিয়েছিলাম আমি। ছন্নছাড়া পাগল হয়ে খুঁজছিলাম আপনাকে। সেই রাতে যখন আপনার চোখে আমাকে নিয়ে কাননের প্রতি হিস্সা দেখছিলাম, মনে মনে অদ্ভুত এক আনন্দ কাজ করছিল আমার। সময়ের সাথে দমে থাকা ভালো লাগাটা মাথা উঠে বেরিয়ে আসলো। আপনাকে কক্সবাজারে নেওয়ার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার। হোটেলে পৌঁছানোর পরেই সারপ্রাইজ দেখছি। ওকে নিয়ে ভীষণ ইনসিকিউর কাজ করতে লাগলো আমার। মনে হচ্ছিল মুখোমুখি হলেই
হয়তো দুর্বল হবেন আপনি। ও আমার থেকে আপনাকে ছিনিয়ে নেবে। সেদিন দুপুরে মিটিংয়ের পর অনেক ডিরিং করি, রুমে ফিরছিলাম, এমন সময় জারাফকে আপনার খোঁজ নিতে দেখলাম। মাথা আউলে গেল আমার ভয়, আমার ইনসিকিউরিটি ঝোঁকে ধরল আমায়। ভয়ঙ্কর রকম কিছু ভেবে নিয়েছিলাম, মনে হচ্ছিল আপনাকে পুরোপুরি নিজের করেই হয়তো যারা নিতে পারবো আমায়। সেই চিন্তা থেকে ভয়ঙ্কর এক অন্যায় করলাম। যখন হুঁশ ফিরল তখন সবটাই শেষ। জ্ঞান ফিরতে মনে হলো কত বড় পাপ করেছি আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যি বলার সাহস হচ্ছিল না। মনে মনে নিজেকে মহাপা চৌধুরী নোয়ারের মতো পশু ভাবতে শুরু করলাম। আপনার দৃষ্টিতে ঘৃণা দেখার সাহস ছিল না আমার। ধীরে ধীরে আমার দূরত্ব গোছালো। সেদিন আপনি মনের কথাগুলো বললেন। সেদিন মনে হলো দুনিয়ার সব সুখ বুঝে হাতের মুঠোয় পেয়ে গেছি। ভালোবাসার নাটক শুরু করতে করতে কখন যে নিজের অজান্তে ভালোবেসে ফেললাম আপনায়। কিন্তু আমি আমার অনুভূতি নিয়ে তখনও অবুঝ ছিলাম। সত্যি পরিমেকে এতটা ভালোবেসে ফেলেছি মানতেই পারছিলাম না আমি। তাই ধীরে ধীরে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছিলাম আপনাকে। নিজের দুই সত্তার যুদ্ধে জড়িয়ে গেছিলাম আমি। এমন সময় অপ্রীতিকর ঘটনা ঘটল। এনাকে রেপ করার চেষ্টা করলেন নুহাস। 16 বছর বয়সে যখন আমার পরিবারের বড় আপাকে হত্যা করা হয়েছিল, সেদিন কোনো প্রতিবাদ কোনোভাবে রক্ষা করতে পারেনি। সে নিজের উপর চাপা দিয়েছিল চিরকাল। এনার এই অবস্থা দেখে মাথা ঠিক ছিল না আমার। রাগ ক্ষোভ প্রতিশোধের আগুনে সেদিন আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমি। আপনার পরিবারকে শাস্তি দিতে গিয়ে আপনাকে জঘন্যভাবে আঘাত করে ফেললাম আমি। সেই রাতে কানন আমার বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু তাকে কাছে টানতে পারেনি। ব্রিটিশনা জেগেছিল আমায়। পরের দিন যখন আপনি এলেন, মিথ্যা নাটক সাজালাম, ভেঙে চুরচুর করে দিলাম। আপনি চলে যাওয়ার পরে ক্ষণে ক্ষণে টের পাচ্ছিলাম আমার শূন্যতা। পড়ছিলাম বিরহ দহনে। বলতে চেয়েছিলাম অনেকভাবে, কাননকেও ডেকেছি। ভেবেছিলাম নেশা কেটে গেলে আপনিও কেটে যাবেন, কিন্তু হলো না। আপনার নেশা যে আমার রক্তে রক্তে মিশে গেছে। অনেকভাবে নিজের মনকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু বরাবরই আমি বিফল হলাম। হঠাৎ একদিন রোদ দুপুর হাইওয়ের কাছাকাছি আপনাকে দেখলাম। সেই এক ঝলক আমাকে পড়ানোর জন্য যথেষ্ট ছিল। সেই রাতে নতুনভাবে অনুভব করলাম আমার আপনাকে চাই। আমার আপনাকে চাই মানে চাই, লাগবে মানে লাগবেই। পরের দিনেই ছুটে গেলাম রোদপুর, লোক লাগালাম, কিন্তু আপনার খোঁজ মিলল না কোনো। তারপর হসপিটালে হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল আপনার সাথে। সেদিন ভীষণ হতভম্ব হয়ে গেছিলাম আপনাকে হসপিটালে বেডে দেখে। বুকটা মসুর দিয়ে উঠেছিল আমার। ঘাবড়ে গেছিলাম খুব, কিন্তু পরক্ষণে অনুভব করলাম অদ্ভুত এক সুখ। সেদিনে সেই ইনসিডেন্ট না হলে জানতামই না আমি বাবা হচ্ছি। আর আপনি আমাকে কত আনন্দ দিয়েছেন সেদিন, তা লিখে প্রকাশ করতে পারবো না। পরিবারহীন অনাথ আমি। যখন জানলাম আমার অংশ, আমার রক্ত আপনার গর্ভে বেড়ে উঠছে, আপনাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিলাম আরও। ভেবেছিলাম সত্যি জানিয়ে ক্ষমা চেয়ে সম্পর্কটা গুছিয়ে নেব আবার, কিন্তু ভাগ্যের লেখান ছিল ভীষণ নির্মম। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলাম। সেদিনের রিপোর্ট পেলাম ব্রেন টিউমার আমার, লাস্ট স্টেজ। বাঁচব না বেশি দিন। একদিকে ছিল বাবা হওয়ার আনন্দ, অন্যদিকে ছিল মৃত্যুর বিষণ্ণতা। দিন খুব করে অনুভব করলাম আপনার দেওয়া সেই অভিশাপের কথা। আজ আমি যতটা ছটফট করছি, একদিন আপনিও ছটফট করবেন। অগত টাকা পয়সা থাকবে আপনার, কিন্তু প্রিপারেশন থাকবে না কেউ। সব হারিয়ে কাঁদবেন, দিশার হয়ে পাগল হবেন। আপনার নিষ্পাপ মন থেকে বেরিয়ে আসা সেই অভিশাপ লেগে গেল আরাহা। আমি সেদিন খুবই কেঁদেছি, দিশার হয়ে পাগল হয়েছি। আপনার সাথে বাঁচার জন্য বিধাতার কাছে অনেক হার্জি করেছি। বিধাতা ক্ষমা করেনি আমায়। রিভেঞ্জ অন নেচার বলে কিছু আছে, মানুষ ক্ষমা করলেও প্রকৃতি ক্ষমা করে না কখনো। সেদিনই সিদ্ধান্ত নেই আপনার সামনে যাব না, নিজের অনিশ্চিত জীবনে জড়াবো না আর। দূর থেকে দেখবো, আর খুব করে শুতে ইচ্ছে করলেও আপনার ছবিগুলো শুয়ে দেখব। এরপর অনেক পিছু করি আপনার। এতিমখানা বাড়ি সব আড়লে ছায়ের মতো লেগে থাকি, কিন্তু জারাফের সাথে আপনার নিকটতা মেনে নিতে পারছিলাম না। খুব রাগ হলো, অদ্ভুত এক জেদ চেপে ধরল। আমার আপনাকে লাগবে। সারা জীবন ভালোবাসাহীন একাকিত্ব কাটালাম, তাই শেষ সময়টা না হয়
আপনাকেই চাই আমার। আমি জানতাম হাতে গোনা কিছুদিন বাঁচবো আমি। নিজের সবটা দিয়ে আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, যেখানে থাকবে না কোনো অভিনয়, কোনো প্রতিশোধ, কোনো সংশয়। আপনার সাথে কয়েকটা সুখের দিন কাটাতে চেয়েছিলাম, তাই আপনাকে তুলে নিয়ে এসেছিলাম। আপনাকে কিডন্যাপের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না আমার, শুধু একটু প্রাণ খুলে বাঁচতে চেয়েছিলাম আরা। কিন্তু আজ কাছ থেকে আপনার কান্না, আপনার যন্ত্রণা দেখে নিজের নিকৃষ্টতার জন্য নিজের উপর ঘৃণা হচ্ছে। নিজেকে খুন করতে ইচ্ছা করছে। বাঁচার ইচ্ছা মরে গেছে আমার। আর আমি জানি আমি দুশ্চরিত্রা, স্বার্থপর, প্রতিশোধ পরায়ণ, আমি নিকৃষ্ট। কিন্তু আমি কখনো কাউকে জোর করে কাছে টানিনি, না কখনো হারাম উপার্জন করেছি। কানন সহ অন্য সব মেয়ে নিজ ইচ্ছায় ধরা দিয়েছিল আমায়। আমি জানি আমি পাপী, ক্ষমা নেই। তবুও শেষবারের মতো নিজের পাপগুলোকে গোছাতে চাই। আমি কাউকে কখনো ভালোবাসিনি, কিন্তু যাকে নিজের শটটা দিয়ে ভালোবাসতাম তার সাথেই বিরাট অন্যায় করলাম আমি। আপনাকে জোর করেছি, কষ্ট দিয়েছি, ঠকিয়েছি, দর্শনের মতো জঘন্য পাপটাও করেছি। কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে ভালোবাসি আপনায়, প্রচণ্ড ভালোবাসি আধা। ভালোবাসাটা অনুভব করতে বড্ড দেরি করে ফেলেছি। প্রতিশোধ নিতে গিয়ে নিজের সর্বোচ্চ হারিয়েছি। পারলে ক্ষমা করবেন আমায়। যদি আপনাকে পাওয়ার কোনো সুযোগ হয়, আমি বারবার আপনাকেই চাইব। এই জীবনে আপনাকে মন ভরে ভালোবাসতে না পারলেও সেই অপেক্ষায় আছি। তাও এই জীবনে গুছিয়ে নেব, অগাধ ভালোবাসব। এতদিন আমার অসুস্থতার কথা ইচ্ছা করে জানাইনি, কারণ আমি চাইনি অসুস্থতার কথা শুনে দয়া করে ভালোবাসেন আমায়। আমি আপনার অপরাধী। রাগ জেদ ঘৃণার সম্পূর্ণ অধিকার আছে আপনার। আমি চেয়েছি ভালোবাসুন, ঘৃণা করুন, যাই করুন মন থেকে করুন। তবে শেষ সময়টা আপনার ভালোবাসা পাওয়ার ভীষণ লোভ জন্মেছিল আবার। জানি রাত পোহালে চলে যাবেন, আপনাকে দেখা হবে না আর। হয়তো সন্তানদের মুখ দেখার সুযোগটাও হবে না আমার। সন্তানের প্রতি অনেক ভালোবাসা রইল। আপনাকে অন্য কারোর সাথে ভালো থাকতে বলার সাহস নেই আমার। তবে আমি চাই অনেক ভালো থাকেন আপনি। দুনিয়ার সব সুখ যেন আপনারই হয়। সবশেষে ভালোবাসি আমার প্রিয় প্রতিশোধ। হিতি, আপনার চির অপ্রিয় আমি। ডায়েরিটা পড়ে কেঁদে উঠল আর হাবুকে জড়িয়ে আক্ষেপ যন্ত্রণায় হু হু করে কাঁদল, চিৎকার করে বলল, কেন ছেড়ে চলে গেলেন? চিরদিনের জন্য কেন হলেন না আমার? পরদিন যাওয়ার আগে খামটা খুলেছিল আরহা। খাম খুলে একটা চিঠি আর সম্পত্তির কাগজপত্র পেয়েছিল। চিঠিতে লেখা, এনার দায়িত্ব এখন আপনার আরা। এই ব্যবসাটা আমার বাবার, তাই আমার কামাইয়ের প্রত্যেকটা টাকা সৎ পথের। মৃত্যুর আগে আপনার কাছে শেষ আবদার, এই সম্পত্তি এখন আপনার। 18 বছর পর। প্রিয় ইসহাক, ওপারে কেমন আছেন আপনি? আপনিহীন আজ 18 শ্রাবণ। আপনার মেয়েরা আজ 18 বছরে পা ফেলল। আপনার ধারণা ভুল ছিল ইসহাক। আপনার মেয়েরা আমার প্রতিচ্ছবি না। রংরূপে উজ্জ্বল চামড়ার সোনালি কেশে বিদেশিনী। মুখখানায় যেন আপনারই ছায়া, আপনারই মতো নাক চোখ। প্রথম দেখাতে যে কেউ বলবে ইসহাক কন্যা। ইয়ানা যতটা ঘরকুনো শান্ত গম্ভীর, ইসায়া ততটাই চটপটে প্রকৃতিপ্রেমী। দুজনের মাঝে আসমান জমিন তফাত, তবু কোথাও যেন এক। তাদের চলন বলনে যেন আপনারই ছায়া। কখনো যখন আপনার কথা মনে করে চোখ ভরে আসে, তখন আপনারই মতো করে বলে, কাঁদবে না মা, তোমার কান্না সহ্য হয় না আমার। আমাদের এনা সংসার করছে ইসাক। ভাই জেল থেকে ফিরে বিয়ে করেছে তাকে। নোয়ান ভাই ওর খুব যত্ন করে। বছর 10 আগে 7 বছরের একটা ছেলে সন্তান দত্তক নিয়েছে। সংসার না জানলেও হেনা এখন ভালোবাসা বুঝতে শিখেছে। স্বামী সন্তানকে ভীষণ ভালোবাসে। ভাবিমা জিহাদ ভাইয়ের বিয়ে হয়েছে বছর 8 হলো। প্রেয়সীর প্রতিশোধ নিয়ে নিজের অনুতাপ থেকে মুক্ত হয়ে জিহাদ ভাই এখন ভাবিমায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে। দুজনের অপূর্ণ জীবন পূর্ণতার পথে। বুঝদার দুজনের এখন গোছানো সংসার। ভাবিমা প্রায়শই আসে। জিহাদ ভাইও মেয়েদের দেখতে আসে প্রায়। তবে জিহাদ ভাইকে এখনো আমার আগের মতোই অপছন্দ। তিনিও খুব একটা পছন্দ করেন না আমায়। প্রায়শই যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া,
কথা কাটাকাটি হয় আমাদের। আপনার শেষ আবদার রাখতে পারিনি ইসাক। এই সম্পত্তি ভোগ করার কোনো অধিকার নেই আমার। এই সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের সকল কিছুর ওপর শুধু এনা ইয়ানা ইসায়ার অধিকার। এত বছর এসব দেখাশোনা করতে করতে ক্লান্ত আমি। আজ তাদের দায়িত্ব তাদের কাছে গুছিয়ে দিয়েছি। মেয়েদের নিয়ে খুব ভালো আছি, তবে মাঝে মাঝে আপনার শূন্যতা বড্ড পোড়ায়। এই জীবনে আপনাকে প্রাণ ভরে ভালোবাসতে না পারায়, আপনার হাতে হাত রেখে পথ না চলার, খুনসুটি না করার সকল আক্ষেপ তুলে রাখলাম। কোনো এক জীবনে গুছিয়ে নেব তা। আপনি আমার অল্প জীবনের অসমাপ্ত এক গল্প। সবশেষে ভালোবাসি আপনাকে। হিতি, আপনার প্রিয় প্রতিশোধ। ডায়েরি শেষ পাতাগুলো পূর্ণ করে বন্ধ করলো আরহা। গভীর রাত, বাহিরে ঝড়ো হাওয়া। বর্ষণ নামবে কি হয়তো। চোখের চশমা খুলে টেবিলে রেখে অন্ধকার বারান্দার দিকে পা বাড়ালো। টিপটিপ বৃষ্টি ঝরছে। চোখ বুজে হাত মেলে ধরলো। আচমকায় পেছন থেকে কেউ যেন জড়িয়ে ধরলো। কানে কানে ফিসফিসিয়ে বলল, মিস করছেন বুঝি? চোখ বুজে মুচকি হেসে আরহা বলল, খুব। আমি তো ধমকা হওয়ার মতো। চোখ বুঝে ডাকলেই চলে আসবো। আবার কবে আসবেন? পৃথিবীর বুকে বর্ষণ নামবে যতবার, আমি আপনার কাছে ফিরে আসবো ততবার। ভালোবাসি ইসাক। ভালোবাসি আমার প্রিয় প্রতিশোধ। আবছা অন্ধকারে দূর থেকে চেয়ে আছে একজোড়া চোখ। ইনায়া ইসায়ার জন্মদিবস বলে আজ এখান থেকে গিয়েছিল। এখানে থেকে গিয়েছিল। আবিদা মাঝরাতে বারান্দায় কারো গলার ভাঁজ পেয়ে উঠে এসেছিল। আরহাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটার জন্য বড্ড খারাপ লাগে। একাকিত্বকে সঙ্গী করে নিয়েছে। মাঝে মাঝে দাবি করে বর্ষণের রাতে ইসাক আসে। ডক্টর বলেছে কোনো জটিল মানসিক রোগ আছে আরহার। তা নিয়ে আবিদার চিন্তা হলেও এখন মাথা ঘামায় না। আর এই অসুস্থতা নিয়ে যদি মেয়েটা একটু ভালো থাকে, থাকুক না, ক্ষতি কি। তবে একটা জিনিস আজও ভাবায়, আরহার স্বপ্ন দেখার পরের দিন কেউ কি করে মারা যায়। সবটাই কি কাকতালীয়, নাকি কোনো অদ্ভুত অপ্রাকৃতিক শক্তি আছে তার? টপ টপ কয়েক ফোঁটা অশ্রু ঝরল বইয়ের পাতায়। বই বন্ধ করে মলাটের উপর হাত বুলালো আরহা। গোটা গোটা অক্ষরে লেখা প্রিয় প্রতিশোধ। আবিদা রহমান। গত 21-এ বই মেলায় বইটা কিনেছিল আরহা। এমন রিভেঞ্জ থ্রিলার বই একটুও পছন্দ না তার। রোমান্টিক উপন্যাস প্রেমী সে। মূলত বইয়ের প্রথম পাতায় নিজের নামটা দেখে উৎসুক হয়ে কৌতূহলবশত কিনেছিল। কিন্তু উপন্যাসটা যে এত কাঁদাবে জানা ছিল না তার। বইয়ে আরহার জন্য খুব কষ্ট হচ্ছে তার। বইয়ের আরহার সাথে তার খুব মিল। ইসাকের এমন কঠিন পরিণতি দেখে বুক কাঁপছে এখনো। যেন এটা তারই গল্প। কি নির্দয় লেখিকা। অজান্তেই হু হু করে কেঁদে উঠল। এমন সময় ডাক পড়ল। চোখ মুছে ঘাড় ফিরিয়ে হেল্পারের দিকে চাইল। হেল্পার বলল, গাড়ি খারাপ আফা, সামনে যাইব না আর। আশেপাশে চোখ বুলালো। বাসে সে ছাড়া অন্য কোনো যাত্রী নেই। বাস 20 মাইল পেরিয়ে একটু সামনে থেমে। জাহাঙ্গীরনগরটাও এখনো অনেক দূর। এখানে গাড়ি পাবে কি করে? তারপর আকাশটাও মেঘলা। এমনিতেই বই পড়ে মন খারাপ। তার উপর হেল্পারের কথায় চটে গেল আরহা। কেন নামবো? নবীনগরের পুরো ভাড়া দিয়েছি। এখানে নামবো কেন আমি? গাড়ি খারাপ আফা, সামনে যাইব না আর। মেজাজ বিগড়ে গেল আরহার। ব্যাগে বই রেখে বাস থেকে হন হন নামতে নামতে গজগজ করে বলল, এমন গাড়ি নিয়ে রাস্তাঘাটে বের হও কেন? যাত্রী ওঠানোর আগে মনে ছিল না? ভাড়া তো পুরোটাই রাখো। ভাড়া আপনি নিয়া যান, তবু কেট কেট কইরেন না আর। লাগবে না, তোমরাই রাখো। যত সব। গাড়ি থেকে নামতেই চট করে ঘাড় ঘুরিয়ে হাওয়া হয়ে গেল গাড়ি। হতভম্ব আরহা। তার মানে যাত্রী নেই বলে হেল্পার এতক্ষণ মিথ্যা বলছিল? রাগে গড়গড় করে উঠল। যত সব চোর বাটপারে ভরে উঠেছে দেশ। চারিদিকে অন্ধকার, বিকাল সন্ধ্যার গলাগলি ভাব। এমন সময় আকাশ ডাকলো। তারপর আচমকা বৃষ্টি। তড়িঘড়ি করে সামনে থাকা বাস স্টপে যে দাঁড়ালো। বৃষ্টি বরাবরই অপছন্দ। সাথে কাদামাখা বাদলা দিন ভীষণ অপছন্দ। মেয়েদের বৃষ্টি বিলাস নিয়ে বাড়াবাড়ি ভীষণ আদিক্ষেতা লাগে তার। হাতে থাকা ঘড়িতে তাকালো একবার। 6টা বাজতে 5 মিনিট বাকি। বাড়িতে অতিথি আসবে আগেভাগে বাড়িতে ফিরতে বলেছিল মা, কিন্তু কোচিংয়ে পরীক্ষা ছিল বলে বের হতে দেরি হয়ে গেল। তার উপর রাস্তাঘাটের যানজট। আশেপাশে চোখ বুলালো। জনশূন্য শান্ত পরিবেশ। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে। রাস্তাটা ভালো না খুব। প্রায়শই ছিনতাই হয়। গত সপ্তাহে ছিনতাইকারীরা এক লোকের পেট ফুটো করে ফেলে রেখেছিল এখানে। তা ভাবতেই গা শিউরে উঠল আরহার। এমন সময় ঝুম বর্ষণ নামলো। আরহার দৃষ্টি চেয়ে আছে দূর রাস্তায়। আচমকা কিছু একটা হলো তার। ছাউনির বাহিরে হাত দিয়ে চোখ বুজে মুচকি হেসে বইয়ের ইসাকের বলা শেষ কথাটা আওড়ালো। পৃথিবীর বুকে বর্ষণ নামবে যতবার, আপনার কাছে ফিরে আসবো ততবার।
হঠাৎ কোনো কিছুর আওয়াজে ঘোর কাটলো আরহার। পাশ ফিরতে দেখলো দুজন হ্যাংলা পাতলা লোক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে সিগারেট টানছে, কানাঘুষা করে কিছু একটা বলছে। ভয়ে কাচুমাচু হয়ে চেপে দাঁড়ালো আরহা, ওড়না দিয়ে ঢেকে ফেললো গা, শক্ত হাতে চেপে ধরলো ব্যাগ। লোক দুটো এদিকে আসছে, ভয়ে কুকড়ে উঠলো আরহা, দৌড়ে পালানোর জন্য তৈরি হলো। এমন সময় হঠাৎ রাস্তার পরে এক কালো গাড়ি এসে থামলো। গাড়ি দেখে লোক দুটো থেমে গেল। ভেতর থেকে পুরুষালী কণ্ঠে কেউ ডাকলো। গাড়িতে উঠুন আরহা। চমকে উঠলো আরহা, হতভম্ব হয়ে এগিয়ে গেল অচেনা গাড়ির দিকে। মাথা ঝুঁকে তাকাতে বিস্মিত হতভম্ব সে। চোয়াল উঁচু চোখ ও মুখ, গভীর চোখের সুদর্শন পুরুষ, তীরের মতো ধারালো নাক, বেশ চওড়া, বিদেশিদের মতো গায়ের রং, গালের হাড় উঁচু, মুখের গড়ন অনেকটা পাহাড়িদের মতো, চেহারায় কেমন যেন ভিনদেশি একটা ভাব, চোখের মনি ডার্ক ব্রাউন, তেমন চুলের রংটাও। চুলগুলো বেশ গোছানো। এক মুহূর্তের জন্য মাথায় ইসাক নামটা ঘুরলো, পরক্ষণে নিজেকে সামলে নিল। বই পড়ে মাথা আউলে গেছে তার। সে আরহা বলেই সুদর্শন, আর কিছু বর্ণনা মিলে গেলে কি ইসাক? ঝট করে সজ্ঞানে ফিরল, গোল গোল চোখ করে চেয়ে থাকলো। লোকটাকে দেখে ভদ্র মনে হচ্ছে খুব, যেহেতু লোকটা তার নাম জানে নিশ্চয়ই তাকে চিনে। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে লোকটার সাথে যাওয়া সুবিধার মনে হলো তার। লোক দুটো থেকে বাঁচতে সাহস করে গাড়িতে চড়ে বসলো। গাড়িতে উঠে আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনাকে চিনলাম না ঠিক। পেছন থেকে তোয়ালে নিয়ে এগিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, বলছি আগে মাথা মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। মাথা মুছতে মুছতে আর চোখে তাকালো। ততক্ষণে লোকটা গাড়ি স্টার্ট দিয়েছে। আরহা কিন্তু করে বলল, আপনি বিন্দু আন্টির মেয়ে আর আয়াত, রাইট? বোকা বোকা মুখ করে মাথা নাড়লো আরহা। লোকটা আবারও বলল, আমি সে যার সাথে আপনার বিয়ের কথা চলছে, আপনার মায়ের ফ্যান্সে থাকা বান্ধবী, আঞ্জুম আহমদের ছেলে ইসাক ইব্রাহিম। আপনার বাড়িতে যাচ্ছিলাম, সবাই পৌঁছে গেছে। ভাগ্যিস মিটিংয়ের জন্য লেট হলো, পথেই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আরহা হতভম্ব, বিস্মিত, কিংকর্তব্য বিমূঢ়। লোকটা আরো কিছু বলল, কিন্তু আরহার মনোযোগ এখনো নামেই আটকে ড্যাব ড্যাব চেয়ে আছে ইসাক ইব্রাহিম নামক লোকটার দিকে। এটাও কি সম্ভব? এটা কোনো ঘোর স্বপ্ন নাকি পুরোটাই কাকতালীয়? এমন সময় রেডিওতে গান বাজতে লাগলো।